আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। শীতকালে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। শীতের শুরুতে মানুষ প্রথমে নিজেদের বাড়ির কাছাকাছি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে। যখন কাছের কাঠ শেষ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে একটু দূরের জঙ্গলের দিকে এগিয়ে যায়। রেণুকা বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু তার মাথার ভেতর তখন অন্য এক পরিকল্পনা। সে ভাবল কাছাকাছি জঙ্গল থেকে তো তারা রোজই কাঠ আনে, কিন্তু এখন সেখানে ভালো কাঠ পাওয়া একটু কঠিন, খুঁজতে অনেক সময় লাগবে। তার চেয়ে বরং সে একটু দূরে যাক, যেখানে সচরাচর কেউ কাঠ নিতে যায় না। সেখানে নিশ্চয়ই অনেক ভালো এবং শুকনো কাঠ পাওয়া যাবে, আর সে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরতে পারবে। এই ভেবে রেণুকা পরিচিত পথ ছেড়ে একটু দূরের জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এলো। সে এমন একটা এলাকায় এসে পৌঁছালো যা দেখে মনে হচ্ছিল এখানে গত কয়েকদিনে বা হয়তো কয়েক সপ্তাহে গ্রামের কোনো মানুষ কাঠ নিতে আসেনি। চারপাশটা কেমন নিস্তব্ধ, বুনো ঝোপঝাড়গুলো অনেকটা ঘন। রেণুকার অনুমান ঠিক ছিল, সেখানে প্রচুর শুকনো কাঠ পড়েছিল। খুব খুশি হলো রেণুকা। সে দ্রুত হাতে কাঠ কুড়াতে শুরু করলো। তার কাজ প্রায় শেষের দিকে, কাঠগুলো গোছানো হয়ে গেছে। ঠিক তখনই সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। কি সেই ঘটনা? চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনার পরিবার সবাইকে আল্লাহ ভালো রেখেছেন। ভাইয়া, আমি নিয়মিত একজন লিসেনার। 2013 সাল থেকে আপনার সাথে আছি এবং ইনশাল্লাহ থাকবো। এটা আমার দ্বিতীয় ঘটনা। এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো কোনো সঙ্গত কারণে সেটি সিলেক্টেড হয়নি। সিলেক্ট করা বা না করা আপনার ব্যাপার। আজ যে ঘটনাটি লিখতে বসলাম সেই ঘটনাটা একটা কুয়াকে নিয়ে। সেই কুয়াটার কিছু ছবি আপনার গ্রুপে পোস্ট করেছিলাম। সবাই কমেন্ট করেছে ঘটনাটি লিখে পাঠানোর জন্য, অনেকে ইনবক্সে গিয়েও বলেছে। তাই আশা নিয়ে ঘটনাটা লিখতে বসলাম দ্বিতীয়বারের মতো। এই ঘটনা সিলেক্ট করা বা না করা একান্তই আপনার ব্যাপার। ঘটনায় যাবার আগে আমি আমার নানার সম্পর্কে বলে নেই। আমার নানা ছিলেন একজন নামকরা কবিরাজ। আমার নানাকে চেনে না এমন লোক খুব কম পাওয়া যাবে। আমার নানা বাড়িটা ছিল টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি গ্রামের। আমার নানার নাম ছিল টুক্কু ফকির, মোহাম্মদ টুক্কু ফকির। নামকরা কবিরাজ ছিলেন তিনি, খোঁজ নিলে অনেকেই চিনবেন। আমার নানার ঘরের পাশেই পেছনেই ছিল একটা বাঁশঝাড় এবং একটা কুয়া। সেই কুয়া ব্যবহার হতো আগেই। সেই কুয়ার বয়স সম্পর্কে লোকমুখে শোনা যায় 170 থেকে 175 বছর। আমার নানার কাছে অনেক পালিত জিন ছিল। সেই জিন দিয়ে আমার নানা কবিরাজি কাজ করাতো এবং আমার নানাকে জিনরা একটা পাথর দিয়েছিল। সেই পাথর দিয়ে নানা মানুষের রোগ নির্ণয় করত। অনেক জিনকে বোতলবন্দি করে রেখেছিলেন তিনি, মাটি খুঁড়ে পুঁতে রাখতেন বোতলগুলো। এখন আসি মূল ঘটনায়। গত আগস্ট মাসের 20 তারিখ দুপুরে আমার ফোনে আমার নানু ফোন করে জানায়, তোর নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলা বলি করছে তোর নানা সেই কুয়াতে পড়েছে। ফায়ার সার্ভিসের লোকরাও এসেছে, তুই তাড়াতাড়ি আয়। ফোন কেটে দিলেন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো।
বলে রাখি, আমার নানার বয়স ছিল 104 বছর। ওই গ্রামের একজন লোকই ছিল যার এত বয়স, এই জন্য তার স্মরণ শক্তি খুব একটা ছিল না। হাঁটাচলা করতে পারতেন, কিন্তু নিজ থেকে কাউকে চিনতেন না। নানুর ফোন কাটার পর আমি নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার বাড়ি থেকে নানুর বাড়ি যেতে 1 ঘন্টার পথ। আমি নানু বাড়ি গিয়ে দেখি আমার নানাকে এখনও পাওয়া যায়নি। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন খুঁজছে। টাঙ্গাইল থেকে ডুবুরি এসেছে। সিদ্ধান্ত নেওয়া হলো কুয়ার পানি সেঁচে তারপরে লাশটাকে খুঁজে বের করবে। কিন্তু তা হলো আর এক বিপত্তির, কারণ এখন বর্ষার সিজন, তাই সেচ দেয়া মোটেও সম্ভব না। তখন ফায়ার সার্ভিসের এক লোক বলল, একটা বাঁশ নিয়ে আসেন। অনেক বড় একটা বাঁশ নিয়ে আসা হলো। সেই বাঁশের মাথায় আংটা বেঁধে দেয়া হলো। কুয়াতে অনেকক্ষণ খোঁজ করার পর নানার পরনের লুঙ্গি সেই আংটার সাথে উঠে এলো। সবাই শিওর হলো এখানেই নানা পড়েছে। আর একটু বলতে ভুলে গিয়েছি, আমার নানা যখন কুয়ার দিকে যাচ্ছিলেন তখন আমার এক মামি নানাকে দেখেছিলেন এবং আটকাতে যাওয়ার জন্য দৌড়ও দিয়েছিলেন, কিন্তু আমার মামি পড়ে যান বললে ভুল হবে। আমার মামির কথা মতে তাকে পেছন থেকে কেউ ধাক্কা দেয়, তারপর তিনি পড়ে যান এবং তার হাত ভেঙে যায় এবং ওইখানেই তিনি অজ্ঞান হয়ে যান। তার জ্ঞান ফিরে পান পরদিন সকালে। ঘটনায় ফিরি, অনেকক্ষণ খোঁজার পর আমার নানার হাতের সাথে আংটা আটকে গেল। তখন ফায়ার সার্ভিসের লোক বলল, এবার কাজ হয়েছে, আপনারা সবাই বাঁশ ধরেন। সবাই মিলে নানাকে ওঠালো, কিন্তু তখন নানা মৃত। এখন কথা হচ্ছে, একটা মানুষ যখন কুয়াতে দেখার চেষ্টা করে তখন সে নিচের দিকে মাথা দিয়ে দেখে দেখার জন্য। তার মানে কেউ যদি কুয়াতে পড়ে তাহলে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে ওপরের দিকে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, নানাকে যখন তুলে আনা হয় তখন মাথা ছিল ওপরে। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা যে আপনি বলছেন যে যখন কুয়াতে কেউ দেখার চেষ্টা করবে তখন মাথা নিচের দিকে যাবে, কিন্তু কুয়াতে যদি পানি থাকে তাহলে কি সেইভাবেই মাথা নিচের দিকে পা উপরে থাকা সম্ভব, নাকি মানুষ বাঁচার চেষ্টা করলে তখন তিনি ঘুরে যাবেন, অর্থাৎ মাথাটা উপরের দিকে থাকবে? আমার মনে হয় এই ব্যাপারে যারা শুনছেন তারা আরও বেশি আমাকে মন্তব্য করে সাহায্য করতে পারেন। যাই হোক, তিনি বলছেন 2 ঘন্টা কুয়াতে পড়ে থাকার পর তার পেটে 1 ফোঁটা পানিও ছিল না। নানাকে তুলে সকল ধর্মীয় কাজ শেষ করা হয়। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু হলো না। ঘটনাটা শুরু এখান থেকেই। নানা মারা যাওয়ার 3 দিন পর নানার মেয়ে মানে আমার খালা দেখতে পায় আমার নানু সেই কুয়ার পাশে বসে আছে এবং সাদা রঙের একটা কাপড় পরে আছে। আমার খালাকে ডাকছে, কাছে আয়। আমার খালা তখন নানুর কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। যখনই পা বাড়ালেন তখনই আমার খালা হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। আমার খালাকে সবাই মিলে ঘরে নিয়ে আসে এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। তারপর খালাকে সবাই সবকিছু জিজ্ঞেস করে, খালাও সবকিছু খুলে বলেন। সব শুনে নানু বলেন, আমি তো ওইখানে যাইনি। সবার বুঝতে বাকি রইল না কি হয়েছিল। তারপর 1 দিন পর আমার নানু দেখে আমার নানা কুয়ার পাড়ে বসে আছে, আমার নানুকে ডাকছে। এটা দেখে আমার নানু ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে সবাই এসে নানুকে বলে, কি হয়েছে? আমার নানু মামাদের সব খুলে বলে। তখন সবাই চিন্তা করে এইভাবে চলতে থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় বড় কোনো হুজুর আনা হবে এবং এই সব কিছু চিরদিনের মতো বন্ধ করতে হবে। যেই কথা সেই কাজ, হুজুর আনা হলো। সেদিন আমিও ছিলাম ওইখানে। হুজুর বাড়িতে পা রেখেই বললেন, আমি আজ বাড়িতে যাব না, এখানে বড় সমস্যা আছে, আমি আগামীকাল আসবো সন্ধ্যায়। তার পরের দিন হুজুর আসলেন সাথে একজন ছাত্র নিয়ে। এসে বললেন, ওই কুয়ার পাড়ের মাটি লাগবে 1 মুষ্টি। কিন্তু এই মাটি আনা এত সহজ না, কে আনতে যাবে এই মাটি? তখন কেউ রাজি হচ্ছিল না, সবাই ভয় পেয়েছে। তাই আমি বললাম, আমি আনবো। হুজুর তখন বললেন, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়, এই কাজে অনেক সাহস প্রয়োজন। আমি বললাম, আল্লাহ ভরসা। তখন হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর হুজুর আমার নানাদের ঘরে গিয়ে বসলেন, একটা গোল বৃত্ত আঁকলেন। আমাকে বলে দিলেন, যা কিছুই হোক, তোমার চারপাশে যা কিছু ঘটুক, তুমি ভয় পাবে না, তোমাকে ওরা কিছু করতে পারবে না, তুমি মাটি নিয়ে পেছনে তাকাবে না।
আমি চলে গেলাম মাটি আনতে। রাত তখন 10টা। আমি মাটি আনার জন্য যখন ঘর থেকে পা বাড়ালাম তখন চারদিকে শুরু হলো ঝড়। কুয়ার পাশের বাঁশ ছাড়টা মনে হচ্ছে ভেঙে পড়বে। বাঁশগুলো মাটিতে এসে পড়ছে। আমি ভয় ভয় করে কোনোভাবে পৌঁছালাম এবং এক মুঠো মাটি আনার জন্য হাত দিলাম। মাটি মুঠো করে ধরতে পারলাম, কিন্তু সেই মাটি আমি তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার হাত কেউ টেনে ধরছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এক মুঠো মাটি যে এতটা ভারী হতে পারে তা আমি কল্পনা করতে পারিনি। হুজুরের শিখিয়ে দেয়া দোয়া পড়তেই মাটিটা হালকা হয়ে গেল। আমি মাটি তুলে যেই না উঠতে যাব তখন যা দেখলাম তা দেখে রীতিমতো আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম সেই কুয়া থেকে একটা হাত আমাকে ধরে ফেলেছে আর বলছে, কাজটা ঠিক করছিস না। এই মাটি নিয়ে যেতে পারবি না তুই। একজনকে খেয়েছি, এখন আর একজনকে খাবো। যদি বাঁচতে চাস মাটি রেখে যা, না হলে নির্বংশ করে ফেলবো। আমাকে যে আটকাতে আসবে তার মরতে হবে এই কুয়াতে। মাটি রেখে যা। এটা দেখে আমি আল্লাহ বলে হাতটা টান দিলাম এবং আমার হাতটা আমি ছাড়াতে পারলাম। হাত ছাড়িয়ে আমি দিলাম দৌড়। তখন পেছন থেকে শুধু একটা কথাই শুনতে পেলাম, কাজটা ভালো করলি না। সেই হাতটা ছিল লোমশ, আর সেই হাতের নখগুলো ছিল একটু বড়। কি লোমহর্ষক সেই হাত! যাই হোক, আমি মাটি নিয়ে হুজুরকে দিলাম এবং তাকে সব খুলে বললাম। হুজুর সেই মাটি দিয়ে একটি গোল বৃত্ত আঁকলেন এবং সেই বৃত্তে একজন ছাত্রকে বসালেন আর তার উপরে জিনটাকে হাজির করাবেন এটা ভাবলেন। যেই কথা সেই কাজ। হুজুর দোয়া পড়তে লাগলেন। ঘরের সব লাইট বন্ধ করে দেয়া হলো। 2টা মোমবাতি জ্বালানো হলো এবং চারদিকে গোলাপ জল ছিটিয়ে দেয়া হলো। অনেকক্ষণ দোয়া পড়ার পর সেই জিনটাকে হাজির করা হলো। তখন সেই বৃত্তের ভেতর থাকা ছাত্র বলে উঠল, তুই আমাকে কেন এখানে ডেকেছিস? তুই আমার কিছুই করতে পারবি না। যদি বাঁচতে চাস আমাকে জ্বালাস না। চলে যা, চলে যা। তখন হুজুর বললেন, তুই বেশি কথা বলা বন্ধ কর, আল্লাহকে ভয় কর। তুই কি বললি? আমাকে মেরে ফেলবি? দেখ কে কাকে মারে। এই বলে হুজুর পড়া পানি ছিটিয়ে দিল। তারপর হুজুর আবার বললেন, দেখ কেমন লাগে এখন। বল, কেন এখানে এসেছিস? কি নাম তোর? তখন জিনটা বলল, আমি এখানে 100 বছর ধরে আছি। কারো ক্ষতি করি না আমি, কিন্তু এই টুক্কু কবিরাজের কাছে একদিন একটা রোগী আসে। তাকে জিনে ভর করেছিল। সেই জিনটা ছিল আমার বোন। আমি স্বপ্নে টুক্কু কবিরাজকে অনেকবার বলেছিলাম, এই কাজটা তুই করিস না। আমার বোন এরকম একটা ক্ষতির মুখে পড়ুক, আমি চাই না। আমার বোনের ক্ষতি করিস না। একদিন আমার বোনকে বন্দি করলো সে। ওর ঘরের ভেতর গর্ত করে পুঁতে রাখলো। সেই থেকে আমি ওর ক্ষতি করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ওর পালিত কিছু জিনদের কারণেই আমি পারছিলাম না। আর ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, পাক পবিত্র থাকতো। হঠাৎ সেই সুযোগ পাই আর আমি আমার প্রতিশোধটা নিয়ে ফেলি। আমার বোনকে আমি ছাড়িয়ে এনেছি। আমি এই বাড়ির কাউকে ছাড়ব না। আমি যাব না, কেউ আমাকে তাড়াতেও পারবে না। তখন হুজুর সেই মাটির ওপর কিছু আয়াত পড়ে ফুঁ দিয়ে সেই ছাত্রর ওপরে ছুঁড়ে মারে। জিনটা আরো ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ভুল করছিস, বাঁচবি না কেউ। তখন খেয়াল করে দেখলাম হুজুরের চোখগুলো রক্তবর্ণ হয়ে গিয়েছে রাগে। হুজুর রেগে তার সাথে আনা জমজমের পানি এবং কালো গুঁড়ো মতো কি একটা যেন ছুঁড়ে মারলেন। তখন জিনটা বলে উঠল, আমাকে ছেড়ে দে হুজুর, আমাকে ছেড়ে দে, কথা দিলাম আমি তোকে অনেক শক্তিশালী বানিয়ে দেব। হুজুর বলেন, আমাকে কি শক্তিশালী বানাবি? তুই নিজের কথা চিন্তা কর। আল্লাহর কালামের ওপরে কোনো শক্তি নেই। আজ তোর মৃত্যুর সময় এসেছে। এর মাঝে হঠাৎ আমি একটা সুন্দর ঘ্রাণ পেতে লাগলাম। সুন্দর করে কেউ একজন সালাম দিলেন। বিশ্বাস করেন আর নাই করেন, এত সুন্দর কণ্ঠ আমি আমার জীবনে কখনো শুনিনি। বলছেন অদৃশ্য কেউ, আসসালামু আলাইকুম হুজুর। এই জিনটাকে ছাড়বেন না, ও
ও আমাদের মালিককে মেরে ফেলেছে। আমরা যখন এইখানে ছিলাম না, সেই সুযোগ বুঝে ওরা মালিককে কুয়াতে ফেলে দিয়েছে। আমাদের মালিকের বয়স হয়েছিল, তাই তার হিতাহিত জ্ঞান খুব একটা ছিল না। ওরা আমাদের মালিককে ওদের মায়াজালে ফেলে কুয়াতে পতিত করেছে। আমরা আমার মালিককে একটা পাথর দিয়েছিলাম হুজুর। সেই পাথর দিয়ে আমাদের মালিক সবার চিকিৎসা করত। খুব ভালো মানুষ ছিল আমাদের মালিক, আর এই দুষ্টু জিনটা তাকেই মেরে ফেলেছে। আমরা আপনার সাথে আছি, আপনি একে বন্দি করুন। আমাদের মালিককে যতটা কষ্ট দিয়েছে, ওকেও ঠিক ততটাই কষ্ট দিন। তখন হুজুর বললেন, কে তুমি? তোমার নাম কি? তখন সেই অদৃশ্য সুন্দর কণ্ঠ বলে উঠল, আমার নাম আব্দুল্লাহ। আমরা 3 ভাই, আমরা টুক্কু কবিরাজের সাথে থাকতাম। হুজুর, এখন বেশি কথা বলার সময় নেই, আপনি এক কাজ করেন, আমি বলছি কি করতে হবে। আমরা ওকে আটকে রাখতে সাহায্য করব। ও শক্তিশালী খারাপ জিন। হুজুর, আপনি 1 গ্লাস পানি নিন, তারপর সেই পানিতে সুনির্দিষ্ট একটি সূরা পড়ে ওই শয়তানটার গায়ে ছুঁড়ে মারুন। আর সেই কুয়ার পার থেকে যে মাটি দিয়ে বৃত্ত করেছেন, সেই মাটিতে এই সূরা পড়ে ফুঁ দিন। যে কথা সেই কাজ। হুজুর পানি এবং মাটি ছুঁড়ে মারতেই সেই খারাপ জিনটা বলে উঠল, আমাকে ছেড়ে দিন হুজুর, যা চাইবেন তাই দিব, আপনাকে অনেক ধনী করে দেব, আমাকে যেতে দিন। তখন আব্দুল্লাহ বলে উঠল, আপনি ওর কথায় কান দেবেন না, ও আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আপনি ওপরের দিকে হাত বাড়ান, এই নিন একটা বোতল। তখন হুজুর ওপরের দিকে হাত বাড়ালেন এবং একটা কাঁচের বোতল আসলো। তখন আব্দুল্লাহ বলল, এই বোতলটা আপনার সামনে রাখুন এবং এই দোয়াটি পড়ে এই শয়তানটিকে বন্দি করুন। হুজুর ফুঁ দিলেন এবং শয়তানটা অনুরোধ করতে থাকলো তাকে ছেড়ে দেবার জন্য। হুজুর বললেন, তুই বলেছিলি না তোর অনেক ক্ষমতা, তুই তোর বোনের মতো সারা জীবন বন্দি থাকবি, এবার দেখিস আল্লাহর কালামের শক্তি। আব্দুল্লাহ বলল, তুই আমার মালিককে মেরেছিস, আজ তোর কোনো উপায় নেই। এরপরে আব্দুল্লাহর সহযোগিতায় জিনটিকে বন্দি করা হলো। জিনটি বন্দি হতেই আব্দুল্লাহ অন্ধকারে মিলিয়ে গেল। হুজুর বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি, ও আর কখনোই বের হতে পারবে না। আপনারা এই বোতলটা কুয়াতে ফেলে দেবেন এবং কুয়াটা মাটি দিয়ে ভরাট করে দেবেন। ধন্যবাদ আব্দুল্লাহকে, আজ উনি না থাকলে অনেক সমস্যা হয়ে যেত। আল্লাহ নিশ্চয়ই ওনাকে এই ভালো কাজের প্রতিদান দেবেন। হুজুর আব্দুল্লাহকে তার সাথে যাবার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ সেই অনুরোধ রাখতে পারেননি। তিনি তার মালিকের স্মৃতিস্বরূপ এই বাড়িতেই থাকতে চান। যাই হোক, এরপর মিষ্টি কণ্ঠটা মিলিয়ে যায়, অর্থাৎ আব্দুল্লাহর কণ্ঠটা যখন মিলিয়ে যায়, তখন সেই বোতলটাকে কুয়াতে ফেলে দেয়া হয় এবং কুয়াটাকে বন্ধ করে দেয়া হয়। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলছেন, ঘটনায় আমি কোনো সংযোজন করিনি, যা ঘটেছে তাই লেখার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং সেই পাথরটা, আব্দুল্লাহ দেয়া সেই পাথরটা কিভাবে পেল না সেটাও লিখে পাঠাবেন তিনি জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লিখে পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে যাবার আগে একটু বলি, আপনি যে বলছিলেন যে আপনার আগের ঘটনাগুলো সিলেক্টেড হয়নি, এটা কিন্তু আসলে আপনি ঠিক নিশ্চিত হতে পারবেন না, কারণ অনেক ঘটনাই এখনো কিউয়ে পড়ে আছে। সুতরাং একটা একটা করে আমরা ঘটনা শোনাচ্ছি। এই যে আপনার ঘটনাটা আপনি বুঝতেই পারছেন, অনেক আগে পাঠিয়েছিলেন, আজকে শোনানো হচ্ছে, হয়তো আগের ঘটনাটিও কোনো একটা সময় হয়তো শোনানো হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী, দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। Booth.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন।
আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাস মানেই 6 বছর পূর্ণ করবে ভূত.com। আর সেই উপলক্ষে আমরা যেমন দারুণ সব ঘটনা কালেক্ট করছি, একইভাবে আমরা চাচ্ছি 2 মিলিয়নের এক বিরাট পরিবার হতে। অনেক বড় চাওয়া, তারপরেও চেষ্টা করতে ক্ষতি কি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ভারতের হিমাচলের কথা হয়তো আপনারা কম বেশি শুনেছেন। পাহাড়ে ঘেরা সুন্দর একটি জায়গা, কিন্তু এই সুন্দর শহরের বুকেই বসবাস করত এক ভয়ঙ্কর বিভীষিকা, যার মুখোমুখি হয়েছিল রেণুকা, শয়তানের মন্দির। আজকের এই হাড় হিম করা ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন পলাশ নামের এক ব্যক্তি। পলাশ জানান, এই ঘটনাটি তাদের গ্রামে ঘটেছিল আনুমানিক 2002 সালের দিকে। সে সময় পলাশের নিজের বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। ঘটনাটি ঘটেছিল পলাশের বাবার নিজের ভাইয়ের পরিবারের সাথে, অর্থাৎ পলাশের চাচার পরিবারের সাথে। যেহেতু এটা তার নিজের পরিবার, একদম কাছের আত্মীয়দের কাছ থেকে শোনা ঘটনা, তাই প্রতিটি বিষয় খুব স্পষ্টভাবে মনে আছে। ঠিক কিভাবে কি ঘটেছিল, ঘটনার ক্রম এবং ভয়াবহতা সবটাই তিনি খুব ভালো করে জানেন। সেই সময় তাদের বাড়ির আশেপাশেই রামু নামের এক ব্যক্তি বাস করতেন। রামু ছিলেন পলাশের চাচা। 2001 সালে রামুর বিয়ের বয়স হলে তার পরিবার তার জন্য পাত্রী দেখা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাদের গ্রাম থেকে প্রায় 6 গ্রাম পরে একটি গ্রামে তারা একটি মেয়েকে পছন্দ করেন। মেয়েটির নাম ছিল রেণুকা। 2 পরিবারের সম্মতিতে এবং কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই খুব ধুমধাম করে রামু এবং রেণুকার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রীতি মেনে রেণুকা রামুর বাড়িতে এসে ওঠে। নতুন বউ হিসেবে সে ধীরে ধীরে এই নতুন গ্রাম, নতুন মানুষ এবং নতুন পরিবেশের সাথে পরিচিত হতে শুরু করে। শুরুর দিকে সে বেশিরভাগ সময় নিজের বাড়ির ভেতরেই থাকত, কিন্তু সেই সময় গ্রামের একটা খুব সুন্দর রেওয়াজ ছিল। যখনই গ্রামে কোনো বিয়ে বা অনুষ্ঠান হতো, বাড়ির শাশুড়িরা তাদের নতুন বউকে সাথে নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে যেতেন। উদ্দেশ্য ছিল নতুন বউ যেন গ্রামের বাকি মানুষদের সাথে পরিচিত হতে পারে, সবার সাথে মেলামেশা করতে পারে এবং ভবিষ্যতে তার চলাফেরা করতে সুবিধে হয়। এই রেওয়াজ মেনেই রেণুকার শাশুড়িও তাকে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে যেতেন, সবার সাথে পরিচয় করিয়ে দিতেন। এভাবেই রেণুকা ধীরে ধীরে গ্রামের মানুষদের চিনতে শুরু করে, তাদের সাথে মিশতে শুরু করে। কিন্তু গ্রামের ভৌগোলিক অবস্থান বা গ্রামের আশেপাশের পরিবেশ, জঙ্গল, রাস্তাঘাট সম্পর্কে তার তখনও খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। বিশেষ করে গ্রামের সীমানার বাইরে জঙ্গল বা নির্জন এলাকাগুলোতে সে তখনও ঘুরে দেখার সুযোগ পায়নি। বিয়ের কয়েক মাস কেটে গেল। 2002 সাল শুরু হয়েছে। সময়টা ছিল শীতকাল। পাহাড়ি এলাকায় শীতকাল মানেই হাড় কাঁপানো ঠান্ডা। এই সময়ই রেণুকার শাশুড়ি তাকে নিয়ে গ্রামের আশেপাশে একটু একটু করে বের হওয়া শুরু করলেন। তবে এই ঘোরার পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল। সেই সময়ে গ্রামের বেশিরভাগ মানুষই মাটির চুলায় রান্না করতেন। গ্যাস সিলিন্ডারের ব্যবহার তখন গ্রামে সেইভাবে পৌঁছায়নি, বা থাকলেও তা খুব ব্যয় সাপেক্ষ ছিল। তাই রান্নার জ্বালানি হিসেবে কাঠের ওপরেই ভরসা করতে হতো। আর এই কাঠের যোগান আসত গ্রামের পাশের জঙ্গল থেকে। প্রতিদিনের রান্নার জন্য প্রতিদিন কাঠ সংগ্রহ করে আনতে হতো। রেণুকার বিয়ের আগ পর্যন্ত তার শাশুড়ি গ্রামের অন্যান্য মহিলাদের সাথে দল বেঁধে জঙ্গলে যেতেন এবং কাঠ সংগ্রহ করে আনতেন। এবং মাঝে মাঝে যদি শাশুড়ি কোনো কারণে যেতে না পারতেন, তবে তার ছেলে রামু কিংবা স্বামী, যারা দুজনেই পেশায় শ্রমিক বা মিস্ত্রি ছিলেন, তারা জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন। মোদ্দা কথা, সংসার চালানোর জন্য প্রতিদিন তাদের কাঠের প্রয়োজন হতোই। কিন্তু বিয়ের পর কয়েক মাস কেটে যাওয়ার পর যখন রেণুকা বাড়ির বউ হিসেবে কিছুটা মানিয়ে নিল, তখন তার শাশুড়ি তাকেও নিজের সাথে জঙ্গলে নিয়ে যেতে শুরু করলেন। মাঝে মাঝে শাশুড়ি এবং বৌমা মিলে গল্প করতে করতে জঙ্গলে যেতেন এবং আশেপাশের এলাকা থেকে কাঠ কুড়িয়ে আনতেন। শীতকালে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের একটা নির্দিষ্ট নিয়ম থাকে।
শীতের শুরুতে মানুষ প্রথমে নিজেদের বাড়ির কাছাকাছি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে। যখন কাছের কাঠ শেষ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে একটু দূরে জঙ্গলের দিকে যায়। এইভাবেই চক্রাকারে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে। রামুদের পরিবারের জীবনযাত্রাও এইভাবে বেশ স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছিল। তারা কাঠ আনত, রান্না করত, পুরুষরা কাজে যেত, মহিলারা ঘর সামলাত। জীবনটা ছিল ছকে বাঁধা, খুব বেশি জটিলতা ছিল না। এভাবেই সময় গড়িয়ে ফেব্রুয়ারি মাস চলে এলো। শীত তখনও জাঁকিয়ে আছে। একদিন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ঠিক সেই গোধূলি বেলার আগ মুহূর্ত। পাহাড়ি এলাকায় শীতের দিনে এমনিতেই খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই সাধারণত বিকেল হওয়ার আগেই অর্থাৎ আলো থাকতে থাকতেই গ্রামের মহিলারা কাঠ সংগ্রহ করতে যেতেন। সেদিনও ঠিক সেই নিয়ম মেনেই রেণুকা এবং তার শাশুড়ি কাঠ সংগ্রহের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করেই তাদের বাড়িতে কিছু অতিথি এসে উপস্থিত হলেন। পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠল। একদিকে বাড়িতে অতিথি এসেছেন, তাদের আপ্যায়ন করা দরকার, তাদের সাথে কথা বলা দরকার। অন্যদিকে রান্নার জন্য বাড়িতে পর্যাপ্ত কাঠ নেই, কাঠ আনাটাও অত্যন্ত জরুরি। আর সেই যুগে তো এখনকার মতো মোবাইল ফোন ছিল না যে চট করে রামু বা তার বাবাকে ফোন করে বলে দেয়া যাবে যে বাড়িতে মেহমান এসেছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো, আসার সময় কাঠ নিয়ে এসো। যোগাযোগ ব্যবস্থার এই সীমাবদ্ধতার কারণে রামু বা তার বাড়ির লোকজন না ফেরা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না, কারণ তারা ফিরবেন কাজ শেষ করে ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে। আর অন্ধকারের মধ্যে পাহাড়ি জঙ্গলে কাঠ খুঁজতে যাওয়া প্রায় অসম্ভব এবং বিপজ্জনক। অন্যদিকে রেণুকা মেয়েটি ছিল অত্যন্ত ভক্তিপরায়ণ এবং কাজের ব্যাপারে খুব চটপটে। পূজা পাঠ করতে সে ভালোবাসত, আর সংসারের কাজ, সে রান্না হোক, কাপড় ধোয়া হোক বা কাঠ আনা হোক, সব কাজেই সে ছিল খুব দ্রুত। সে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলতে পারত। এই পরিস্থিতিতে রেণুকা তার শাশুড়িকে বলল, মা, আপনি না হয় বাড়িতে থাকুন, মেহমান এসেছে, তাদের ঠিকমতো আপ্যায়ন দরকার। গল্প করুন, আমি চট করে জঙ্গল থেকে কাঠ কেটে আনছি, বেশি সময় লাগবে না। এখানে একটা কথা বলা দরকার, রেণুকা একা জঙ্গলে যাচ্ছে এটা কিন্তু খুব অস্বাভাবিক বা ভয়ের বিষয় ছিল না তাদের কাছে, কারণ সেই পাহাড়ি গ্রামে এবং আশেপাশের গ্রামগুলোতে মেয়েরা বা বউরা একা বা দল বেঁধে কাঠ কাটতে যাবে, এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তাছাড়া রেণুকা এর আগেও তার শাশুড়ির সাথে বেশ কয়েকবার জঙ্গলে গিয়েছিল। তাদের বাড়ি থেকে বড়জোর 500 থেকে 700 মিটার দূরে গেলেই জঙ্গল শুরু হয়, যেখানে প্রচুর কাঠ পাওয়া যায়। আর দিনের বেলা সেখানে আশেপাশের গ্রামের মানুষজনও থাকে, তাই ভয়ের কোনো কারণই ছিল না। শাশুড়িও তাই রেণুকার কথায় রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, বৌমা যখন বলছে তখন তাড়াতাড়ি ফিরে আসবে। তাই রেণুকাকে একা পাঠিয়ে তিনি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। রেণুকা বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু তার মাথায় তখন অন্য একটা পরিকল্পনা কাজ করছিল। সে ভাবল, কাছাকাছি জঙ্গল থেকে তো তারা রোজই কাঠ আনে, কিন্তু সেখানে ভালো কাঠ পাওয়া এখন একটু কঠিন, খুঁজতে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে বরং সে একটু দূরে যাক, সেখানে সচরাচর কেউ কাঠ নিতে যায় না, সেখানে নিশ্চয়ই অনেক ভালো এবং শুকনো কাঠ পাওয়া যাবে, আর সে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িও ফিরে আসতে পারবে। এই ভেবে রেণুকা পরিচিত পথ ছেড়ে একটু দূরের জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এলো। সে এমন একটা এলাকায় এসে পৌঁছালো যা দেখে মনে হচ্ছিল এখানে গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে গ্রামের কোনো মানুষ কাঠ নিতে আসেনি। চারপাশটা কেমন নিস্তব্ধ, বুনো ঝোপঝাড়গুলো অনেকটা ঘন। তবে রেণুকার অনুমান ঠিক ছিল, সেখানে প্রচুর শুকনো কাঠ পড়ে আছে। রেণুকা খুব খুশি হলো। সে দ্রুত হাতে কাঠ কুড়াতে শুরু করলো। তার কাজ প্রায় শেষের দিকে, কাঠগুলো গোছানোও হয়ে গিয়েছে। ঠিক তখনই সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এমন কিছু ঘটল যা ছিল কল্পনারও বাইরে, হাড় হিম করা এক অভিজ্ঞতা। সময়টা ছিল বিকেল, সূর্য ডুবতে তখনও কিছুটা বাকি। রোদ থাকলেও তা ছিল পড়ন্ত বিকেলের
ম্লান রোদ। হঠাৎ করেই জঙ্গলের ঠিক মাঝখান থেকে রেণুকার গগন বিদারী চিৎকার শোনা গেল। সে চিৎকার করছিল, কাঁদছিল এবং অদ্ভুত সব আওয়াজ করছিল। সেই নির্জন জায়গায় তখন রেণুকা ছাড়া আর কোনো মানুষ ছিল না যে তাকে সাহায্য করবে বা দেখবে আসলে কি হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে রেণুকা সেখানে একা একাই চিৎকার করতে থাকে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন মানুষ, যারা হয়তো আশেপাশেই কোনো কাজে ছিলেন বা বাড়ি ফিরছিলেন, তারা এই কান্নার আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতই করুণ এবং অস্বাভাবিক ছিল যে তারা আর দেরি না করে আওয়াজ লক্ষ্য করে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন। যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। রেণুকা মাটিতে পড়ে আছে, কিন্তু তার হাবভাব সম্পূর্ণ অস্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ঘোরের মধ্যে আছে বা তার ওপর অশুভ শক্তি ভর করেছে। গ্রামের ভাষায় যাকে বলে ভুতুড়ে আসর। তাকে দেখে মনে হচ্ছিল সে আর সাধারণ কোনো মানুষ নেই, কোনো প্রেতাত্মা বা ছায়া তাকে গ্রাস করে ফেলেছে। গ্রামবাসীদের মধ্যে কয়েকজন রেণুকাকে চিনতে পারলেন। তারা বুঝলেন এ তো রামুর বউ। তারা কাল বিলম্ব না করে ধরাধরি করে রেণুকাকে সেখান থেকে তুললেন এবং তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছে তারা রেণুকার শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যদের জানালেন যে জঙ্গলে তারা রেণুকাকে কি অবস্থায় পেয়েছেন। তারা বললেন, ওকে দেখে মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে বা খারাপ কিছুর কবলে পড়েছে, ওকে একটু বিশ্রাম নিতে দিন। আসলে সেই সময়ে গ্রামের মানুষের মনে একটা বিশ্বাস খুব প্রবল ছিল। তারা মনে করত যদি কেউ ভর দুপুরে বা পড়ন্ত বিকেলে একা গভীর জঙ্গলে যায় বা এমন কোনো জায়গায় যায় যেখানে মানুষের চলাচল কম, তাহলে সেখানে থাকা শয়তানি শক্তি তাদের ওপরে ভর করে। এই অপশক্তি মানুষকে সাময়িকভাবে কষ্ট দেয়, তাদের বুদ্ধি ভ্রম ঘটায় বা তাদের দিয়ে অদ্ভুত আচরণ করায়। কিন্তু সাধারণত কয়েক ঘন্টা পর বা একটু বিশ্রাম নিলে এই প্রভাব আপনা আপনি কেটে যায়। রেণুকার পরিবার এবং যারা তাকে উদ্ধার করে এনেছিল তারাও প্রথমে বিষয়টাকে এভাবেই দেখেছিল। তারা ভেবেছিল হয়তো জঙ্গলের কোনো বাতাস বা ছায়া লেগেছে, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। সেদিন সন্ধ্যাটা কোনো মতে কেটে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল। কিন্তু আসল সমস্যার শুরু হলো সেই রাতে। রামু এবং রেণুকা তাদের ঘরে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ রামুর ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে তার পাশে শুয়ে থাকা রেণুকা অদ্ভুত আচরণ করছে। রেণুকা ঘুমের মধ্যেই খুব অদ্ভুত এবং হিংস্রভাবে গোঙাচ্ছিল, গড়গড় শব্দ করছিল। বিয়ের পর কয় মাস কেটে গেছে, তারা প্রতি রাতে একই সাথে ঘুমায়, কিন্তু রামু এর আগে কোনো দিন রেণুকাকে এমন করতে দেখেনি। রেণুকা খুব শান্তশিষ্ট মেয়ে, তার ঘুমের মধ্যে এমন শব্দের অভ্যেস নেই। রামু কিছুটা ঘাবড়ে গেল। সে নিজেকে বোঝালো, হয়তো সারাদিন ধকল গেছে, জঙ্গলে যে ভয়টা পেয়েছে এ তারই রেশ। ভয় পাওয়ার কারণে হয়তো ঘুমের মধ্যে এমন করছে, ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এই ভেবে রামু বিষয়টাকে মেনে নিল এবং আবার ঘুমানোর চেষ্টা করলো। কোনো রকমে সেই রাতটা পার হলো। কিন্তু এরপর থেকে তাদের পরিবারে, বিশেষ করে রেণুকার মধ্যে একের পর এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। রামু লক্ষ্য করতে শুরু করলো তার স্ত্রী আগের মতো নেই। তার আচার আচরণে একটা বিশাল পরিবর্তন এসেছে। রামু তার পরিবারের সদস্যদের অর্থাৎ তার বাবা মাকে এই বিষয়টা জানাতে শুরু করলো। সে বলল, মা জানো, ইদানিং রাতে আমার যখনই ঘুম ভাঙে আমি দেখি রেণুকা বিছানায় নেই, ও গিয়ে জানলার ওপরে বসে থাকে। ভাবুন একবার দৃশ্যটা। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমে আচ্ছন্ন। সে সময় রামু চোখ মেলে দেখছে তার স্ত্রী জানালার গ্রিলে বা চৌকাঠে বসে আছে, এক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কখনো কখনো রামু দেখত রেণুকা বিছানাতেই বসে আছে, কিন্তু সে ঘুমাচ্ছে না। অন্ধকারের মধ্যে জলজলে চোখে সে তার স্বামীর দিকে একভাবে তাকিয়ে আছে। আবার কখনো কখনো সে শুয়ে থাকতো ঠিকই, কিন্তু সেই ভয়ঙ্কর পশুর মতো গোঙানি বা গড়গড় শব্দ করে যেত। রেণুকা আগে কোনোদিন এমনটা করেনি। জঙ্গলের সেই ঘটনার পর থেকেই এসব শুরু হয়েছে। এই সমস্যাগুলো মূলত রামুই ফেস করছিল, কারণ রাতে সেই রেণুকার সাথে থাকতো।
দিনের বেলাতেও পরিবর্তন আসছিল, কিন্তু রামুর বাবা মা তখন সেই মাত্রায় কিছু লক্ষ্য করেনি। তবে সাবধানতার খাতিরে রামু এবং তার বাবা বাড়ির মহিলাদের, বিশেষ করে রেণুকা এবং তার শাশুড়িকে কড়াভাবে বারণ করে দিয়েছিলেন যে এখন থেকে বাড়ির বাইরে কোনো মহিলার কাঠ আনতে যাবে না। রামু এবং তার বাবাই কাজ থেকে ফেরার সময় কাঠ নিয়ে ফিরবে। যে কোনো পরিবারেই যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ ভয় পায়, তখন স্বাভাবিকভাবেই সেই পরিবারের কর্তারা একটু বেশি সাবধান হয়ে যান। রামুদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা চাইছিল না রেণুকা আবার ওই জঙ্গলে যাক। সবচেয়ে বড় যে পরিবর্তনটা রেণুকার মধ্যে দেখা গেল তা হলো তার ভাবভঙ্গি বা ভক্তিভাব উধাও হয়ে যাওয়া। যে রেণুকা আগে সবসময় পূজা পাঠ নিয়ে থাকত, কাপড় ধোয়া বা ঘর মোছার সময়ও যার মুখে সবসময় সৃষ্টিকর্তার নাম থাকত, এখন সে ওসবের নামও নেয় না। তার মন থেকে যেন ভক্তি জিনিসটাই মুছে গেছে। আগে সে তার অবসর সময়ের পুরোটা পূজা পাঠে কাটাতো, কিন্তু সেই ঘটনার পর থেকে পূজা তো দূরের কথা, সে পূজার ঘরের দিকেও যায় না। অন্যদিকে রেণুকা রামুর প্রতি খুব যত্নশীল ছিল, খুব ভালোবাসত তাকে, কিন্তু এখন সেই ভালোবাসাও কোথায় যেন হারিয়ে গেছে। রামুর মনে হতো রেণুকা এখন আর তার দিকে আগের মতো নজর দেয় না। তাদের সম্পর্কের সেই উষ্ণতা যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। রামু যখন তার বাবা মাকে এইসব বিস্তারিত বলল, তখন তার শাশুড়ি অর্থাৎ রামুর মা বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করলেন। তিনি ভাবলেন, বৌমা নতুন এসেছে, দেখতেও খুব সুন্দর, গ্রামের অনেক মানুষের নজর লাগতে পারে, হয়তো কেউ হিংসা করে কোনো তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করেছে, বা সোজা কথায় কুনজর দিয়েছে। গ্রামের মহিলারা সাধারণত এই ধরনের সমস্যায় ঝাড়ফুঁক বা নজর কাটানোর ওপর বিশ্বাস রাখেন। রেণুকার শাশুড়িও তাই করলেন। তিনি ঘরোয়া পদ্ধতিতে রেণুকার নজর কাটালেন। তিনি ভাবলেন এতেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক হওয়া তো দূরের কথা, পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিল। দিন যত যেতে লাগলো, রেণুকার শাশুড়ি এবার নিজেই কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলেন। তিনি দেখলেন রেণুকা এখন কারণে অকারণে জঙ্গলে যাওয়ার জন্য জেদ করে। সে বারবার বলে, মা আমি কাঠ আনতে যাব, এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে একা যেতে চায়। শাশুড়ি যখনই তাকে আটকান বা বলেন, না পুরুষরা কাঠ আনবে, তোমাকে যেতে হবে না মা, তখন রেণুকার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে এমনভাবে তাকায় যেন সে নিজের মধ্যে নেই। তার আচরণে একটা অস্বাভাবিক জেদ এবং হিংস্রতা ফুটে ওঠে। শাশুড়ি তাকে আটকে রাখতে চান ঠিকই, কিন্তু তার মনে একটা খটকা লাগতে শুরু করে। শাশুড়ির মনে এবার অন্য এক সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন, বৌমা কেন বারবার ওই জঙ্গলে একা যেতে চায়? সে তো এখন আর আগের মতো স্বামীর সেবাও করে না, সংসারের কাজেও মন নেই, সারাদিন যেমন ইচ্ছে চলে। তাহলে কি জঙ্গলে বা গ্রামের বাইরে কারোর সাথে তার কোনো সম্পর্ক গড়ে উঠেছে? সে কি কারোর সাথে দেখা করতে চায়? তিনি এই সন্দেহের কথা তার স্বামী এবং ছেলে রামুকে জানালেন, কিন্তু রামু এবং তার বাবা এই কথা শোনার সাথে সাথে তার নাকচ করে দিলেন। তারা বললেন, এটা হতেই পারে না, রেণুকার স্বভাব আমরা জানি, ও এমন কিছু করতেই পারে না। পুরুষরা যুক্তি দিয়ে ভাবলেও শাশুড়ির মন মানছিল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বা সন্দেহ তাকে খোঁচাচ্ছিল। তিনি ভাবলেন, এর একটা বিহিত করতেই হবে, সত্যটা জানতেই হবে। এমনই একদিন রামু এবং তার বাবা কাজে বেরিয়ে গেছেন। বাড়িতে শুধু রেণুকা এবং তার শাশুড়ি। বিকেল হতে না হতেই রেণুকা আবার সেই পুরনো বায়না শুরু করলো। সে শাশুড়ির কাছে এসে বলল, মা আজ আমাকে কাঠ আনতে যেতেই হবে, ঘরে কাঠ নেই। শাশুড়ি বুঝলেন আজকেই সুযোগ। তিনি ঠিক করলেন আজ তিনি রেণুকাকে আটকাবেন না, বরং তাকে যেতে দেবেন এবং লুকিয়ে তার পিছু নেবেন। তিনি দেখতে চান রেণুকা আসলে জঙ্গলে গিয়ে কি করে বা কার সাথে দেখা করে। শাশুড়ি বললেন, হ্যাঁ ঠিক আছে বৌমা, তুমি যাও কাঠ নিয়ে এসো, আমি ততক্ষণে রাতের রান্নাটা বসিয়ে দেই। রেণুকা খুশি হয়ে বেরিয়ে গেল। রেণুকা বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই শাশুড়িও পা টিপে টিপে তার পিছু নিলেন। তিনি এমন দূরত্ব বজায় রেখে চলছিলেন যাতে রেণুকা তাকে দেখতে না পায়, কিন্তু তিনি রেণুকার উপর
নজর রাখতে পারেন। রেণুকা হাঁটতে হাঁটতে গ্রাম পার হয়ে সেই জঙ্গলের পথ ধরল। শাশুড়ি দেখলেন রেণুকা প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে ঠিক সেই জায়গাতে গিয়ে পৌঁছালো যেখানে সেই প্রথম দিন সে চিৎকার করেছিল এবং গড়াগড়ি খাচ্ছিল। শাশুড়ি অবাক হলেন। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু তার সব প্রশ্নের উত্তর একটু পরেই চোখের সামনে ভেসে উঠল। সব ভুল ধারণা ভেঙে গেল। শাশুড়ি দেখলেন রেণুকা ওই নির্দিষ্ট জায়গা থেকে, অর্থাৎ যেখানে তাকে আগেরবার পাওয়া গিয়েছিল, সেখান থেকে আরো 100 মিটার ভেতরে এগিয়ে গেল। সেখানে ঘন ঝোপঝাড়ের আড়ালে একটা পুরনো জরাজীর্ণ মন্দির ছিল। মন্দিরটি আকারে ছোট, কিন্তু দেখলেই গা ছমছম করে। রেণুকা সোজা গিয়ে সেই মন্দিরের সামনে বসল। শাশুড়ি ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। রেণুকার পিঠ ছিল শাশুড়ির দিকে আর মুখ ছিল মন্দিরের দিকে। সেখানে যা দৃশ্য তিনি দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন মন্দিরের এক পাশে বেশ কিছু কাঠ খুব সুন্দর করে আঁটি অবস্থায় বাঁধা। কাঠগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো একদম সদ্য কাটা এবং একদম টাটকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রেণুকা বাড়ি থেকে বের হয়েছে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। এই অল্প সময়ের মধ্যে জঙ্গলে এসে এতগুলো কাঠ কেটে সেগুলোকে গুছিয়ে আঁটি বাঁধা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এটা অন্য কোনো অলৌকিক শক্তি ছাড়া সম্ভব না। শাশুড়ি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কোনো অতি প্রাকৃত ব্যাপার আছে। কোনো মানুষ বা প্রেমিক এখানে নেই যে রেণুকার জন্য কাঠ কেটে অপেক্ষা করছে। শাশুড়ি ভয়ে ভয়ে ঝোপের আড়াল থেকে তাকিয়ে দেখলেন। তিনি ভাবলেন, দেখি কি হয়, হয়তো কোনো ছেলে আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল, কেউ এলো না। রেণুকা একাই সেখানে বসে রইল। তারপর রেণুকা যা বলল তা শুনে শাশুড়ির পায়ের তলার মাটি সরে গেল। রেণুকা শাশুড়ির দিকে না তাকিয়েই পিঠ ফিরিয়ে রেখেই সম্পূর্ণ অন্য এক কণ্ঠস্বরে বলে উঠল, মা, আপনি বেরিয়ে আসুন। এখানে আমি ছাড়া কেউ নেই। আপনি যাকে খুঁজছেন বা সন্দেহ করছেন তেমন কোনো মানুষ এখানে নেই। এই কথা শোনার সাথে সাথে শাশুড়ির আর বুঝতে বাকি রইল না যে তার বৌমা আর স্বাভাবিক নেই। তার উপর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অশরীরী শক্তি ভর করেছে। শাশুড়ির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন। তিনি পাগলের মতো চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়াতে চাইলেন। আবার বৌমার জন্য তার মায়াও হচ্ছিল। তার আর্তনাদ শুনে আশেপাশের ক্ষেতে বা জঙ্গলে যারা কাজ করছিল সবাই ছুটে এলো। গ্রামবাসীরা সে দেখল এক ভয়ানক দৃশ্য। রেণুকার শাশুড়ি মাটিতে বসে বিলাপ করছেন আর চিৎকার করছেন। রেণুকা সেই মন্দিরের সামনে বসে আছে, কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ শূন্য। গ্রামবাসীরাও সেই মন্দির দেখে শিউরে উঠল, কারণ গ্রামের প্রবীণরা জানতেন এই মন্দিরের একটি অত্যন্ত কুখ্যাত এবং ভয়ঙ্কর ইতিহাস আছে। এই মন্দিরের আশেপাশে কেউ সচরাচর আসে না। গ্রামবাসীরা সাহস সঞ্চয় করে রেণুকা এবং তার শাশুড়িকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। খবর পেয়ে রামু এবং তার বাবাও কাজ ফেলে বাড়িতে ছুটে এলেন। গ্রামবাসীরা তাদের বিস্তারিত জানালো যে আজ রেণুকাকে ঠিক কোথায় কিভাবে পাওয়া গেছে এবং সে কোন মন্দিরের সামনে বসেছিল। সেই মন্দিরের নাম শুনে রামুর বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন বিপদ কতটা গুরুতর। আপাতত পরিস্থিতিটা কিছুটা শান্ত হলো। রেণুকাকে ঘরে এনে বসানো হলো। সে চুপচাপ বসেছিল, যেন কিছুই হয়নি। তার শাশুড়িও নিজের ঘরে ফিরে কিছুটা আশ্বস্ত হলেন। কিন্তু রেণুকার আসলে কি হয়েছে বা তার ভেতরে কি চলছে সেটা তখনও কেউ পুরোপুরি আঁচ করতে পারছিল না। রামু এবং তার পরিবার সিদ্ধান্ত নিল যে পরের দিনই তারা গ্রামের কবিরাজের কাছে যাবে। পরের দিনটি ছিল শুভ দিন, তাই তারা ঠিক করলেন সকালেই রওনা দিতে হবে। রাত ঘনিয়ে এলো। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু সেই রাতটি তাদের জন্য এক বিভীষিকাময় রাত ছিল। রামু এবং রেণুকা তাদের ঘরে শুয়েছিল। মাঝরাতে হঠাৎ রামুর ঘুম ভেঙে গেল। সে হাত দিয়ে দেখল পাশে রেণুকা নেই। গত কয়েকদিন ধরে এমনটা প্রায়ই হচ্ছিল, তাই রামু খুব একটা ঘাবড়ালো না। সে ভাবল রেণুকা হয়তো সেই আগের মতোই জানালার পাশে বসে আছে বা দরজার কাছে দাঁড়িয়ে আছে। রামু বিছানায় উঠে বসল। সে জানালার দিকে তাকালো,
কিন্তু সেখানে রেণুকা নেই। সে দরজার দিকে তাকালো, সেখানেও নেই। এবার রামুর বুকটা ধক করে উঠল। সে দ্রুত টর্চ অন করলো। ঘরের কোথাও রেণুকা নেই, কিন্তু যেটা দেখে রামুর হাত পা ঠান্ডা হয়ে গেল তা হলো তাদের ঘরের প্রধান দরজাটা হাঁ করে খোলা। তাদের দরজাটা ছিল অনেক ভারী কাঠের তৈরি। সেই দরজা খুললে ক্যাঁচ ক্যাঁচ করে বিকট শব্দ হয়। সেই শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যাওয়ার কথা, অথচ আজ এত ভারী দরজাটা খুলে রেণুকা বেরিয়ে গেল, কিন্তু রামু বা বাড়ির অন্য কেউ ঘুম ভেঙে উঠল না। যেন কোনো মায়াজাল বা জাদুর প্রভাবে সবাইকে ঘুমে আচ্ছন্ন করে রাখা হয়েছিল। রামু বুঝল সর্বনাশ হয়ে গেছে। রেণুকা আবার চলে গেছে। সে নিশ্চয়ই আবার সেই অশুভ শক্তির প্রভাবে বাইরে গেছে। রামু চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো। সবাই মিলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। তারা রেণুকাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটোছুটি শুরু করলো। তারা যখন বাড়ির গেট পেরিয়ে রাস্তায় নামবে, ঠিক তখনই পাশের গ্রাম থেকে এক বৃদ্ধ মানুষ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলেন। এই গ্রামটি সেই জঙ্গলের কাছেই ছিল যেখানে রেণুকাকে পাওয়া গিয়েছিল। বৃদ্ধ লোকটি বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? তোমাদের বৌমা তো ওই জঙ্গলের মন্দিরে বসে আছে, তাড়াতাড়ি চলো। খবরটা শোনা মাত্র রামু এবং তার পরিবারের লোকজন, সাথে গ্রামের আরও কিছু মানুষ মশাল আর আলো নিয়ে সেই মন্দিরের দিকে দৌড় দিল। সেখানে পৌঁছে তারা যা দেখল তা কোনোদিন ভোলার নয়। গ্রামের অনেক মানুষ সেখানে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সেই মন্দিরের সামনে বসে রেণুকা হাসিতে ফেটে পড়ছে। ভয়ঙ্কর হাসি। সেই হাসির শব্দে গোটা জঙ্গল যেন কেঁপে উঠছিল। কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে হাসা সম্ভব নয়। তার চুলগুলো এলোমেলো, আর সে বিচিত্র ভঙ্গিতে শরীর দুলিয়ে হাসছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এখন সে পুরোপুরি অপ্রকৃতস্থ। সেই মন্দিরের শয়তান তার ওপর পূর্ণ অধিকার বিস্তার করেছে। গ্রামের সাহসী যুবকরা এবং রামুর পরিবারের লোকেরা মিলে অনেক কষ্টে রেণুকাকে বাগে আনলো। সে প্রচণ্ড শক্তি দেখাচ্ছিল, কিন্তু শেষমেশ তাকে কোনোভাবে ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু বাড়িতে আনার পরেও তাকে শান্ত করা যাচ্ছিল না। সারা রাত তাকে বিছানার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতে হলো। বাড়ির কেউ এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারল না। গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ঝাড়ফুঁক বা তান্ত্রিক ক্রিয়া সম্পর্কে কিছুটা জানতেন, তারা সারা রাত সেখানে পাহারায় রইলেন এবং মন্ত্রপাঠ করতে থাকলেন, যাতে রেণুকা নিজের বা অন্যের ক্ষতি করতে না পারে। অবশেষে সেই বিভীষিকাময় রাত শেষ হলো। ভোরের আলো ফুটতেই পরিবারের লোকেরা কাল বিলম্ব না করে রেণুকাকে নিয়ে সেই কবিরাজের কাছে ছুটল। সেখানে পৌঁছে তারা তার পায়ে লুটিয়ে পড়ল এবং আগের দিনের সব ঘটনা বিস্তারিত জানালো। কবিরাজ গভীর ধ্যানে মগ্ন হলেন। তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে দেখার চেষ্টা করলেন আসলে কি ঘটেছে। যেহেতু সে ওই এলাকারই মানুষ, তাই তিনি আশেপাশের সব মন্দির এবং তাদের ইতিহাস সম্পর্কে জানতেন। যখন তিনি শুনলেন যে রেণুকাকে ওই নির্দিষ্ট জরাজীর্ণ মন্দিরের সামনে পাওয়া গেছে, তখন তিনি গম্ভীর হয়ে গেলেন। তিনি তখন সেই মন্দিরের আসল এবং ভয়ঙ্কর ইতিহাস সবার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, তোমরা যেটাকে মন্দির ভাবছ, ওটা আসলে কোনো দেবতার মন্দির নয়। ওটা হলো শয়তানের আস্তানা। বহু বছর আগে ওই গ্রামে একজন মহিলা ছিল যে কালো জাদু করত। সে ওই মন্দিরে বসে শয়তানি শক্তির পূজা করত। সে তার সারা জীবন এই অশুভ কাজের পেছনেই ব্যয় করেছিল। মৃত্যুর আগে সে তার শয়তানি শক্তি এবং মন্দিরের দায়িত্ব তার পুত্রবধূর হাতে তুলে দিয়ে যায়। তার পুত্রবধূর নাম ছিল সূচি। সূচিও তার শাশুড়ির মতোই ওই মন্দিরে নিয়মিত শয়তানের পূজা করত এবং এই কালো জাদুর চর্চা চালিয়ে যেত। কিন্তু যেদিন তার শাশুড়ি মারা যায় এবং ক্ষমতা তার হাতে আসে, তার ঠিক পরের দিনই রহস্যজনকভাবে সূচিরও মৃত্যু হয়। সূচি তখন অনেক কম বয়সের। অকালে এবং অপঘাতে তার মৃত্যু হয়েছিল, আর তার মৃত্যুর পর থেকেই ওই মন্দিরে শয়তানি শক্তি বাসা বাঁধে। তখন থেকেই ওই মন্দিরের একটা অভিশাপ আছে। নতুন বিবাহিত মেয়ে বা বউ ওই মন্দিরের আশেপাশে যদি যায়, তাহলে শয়তানি শক্তি তাদের উপরে ভর করে। সে তাদের শরীর দখল করে নেয় এবং জীবন
ধ্বংস করে দেয়। এই কারণেই গ্রামের পুরনো মানুষরা ওই এলাকাটিকে অভিশপ্ত বলে ঘোষণা করেছিল এবং সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছিল। মানুষ না যাওয়ার কারণে সেখানে জঙ্গল ঘন হয়ে গিয়েছিল এবং প্রচুর কাঠ জমেছিল। গ্রামের সবাই এটা জানত, কিন্তু রেণুকা যেহেতু বাইরের গ্রাম থেকে এসেছিল, এই ইতিহাস জানত না। আর তার শাশুড়িও তাকে সাবধান করার সুযোগ পায়নি, কারণ তিনিও ভাবতে পারেননি যে রেণুকা কখনো একা একা অত দূরে ওই অভিশপ্ত মন্দিরের কাছে চলে যাবে। রেণুকার ভাগ্যের ফেরে সে ঠিক ওই জায়গাটিকেই বেছে নিয়েছিল কাঠ কাটার জন্য। কবিরাজ এরপর দেবতাকে স্মরণ করে কিছু বিশেষ মন্ত্রপুত চাল এবং ফল রামুর হাতে দিলেন। তিনি নির্দেশ দিলেন এই চাল এবং ফুল একটা ছোট পোটলায় ভরে রেণুকার কাপড়ের সাথে সেলাই করে দিতে হবে। এটা যেন সবসময় তার সাথে থাকে, আর আগামী 1 সপ্তাহ রেণুকাকে কোনোভাবেই বাড়ির সীমানার বাইরে যেতে দেওয়া যাবে না। তাকে খুব সাবধানে রাখতে হবে। তিনি আরও বললেন যে ওই শয়তানের মন্দিরটি অবিলম্বে ধ্বংস করে ফেলতে হবে এবং সেখানে একটি দেবতার মন্দির স্থাপন করতে হবে, যাতে ওই অশুভ শক্তি চিরতরে বন্দী হয়ে যায়। রামুর পরিবার তার কথা মতোই সব কাজ করল। তারা রেণুকার পোশাকে সেই রক্ষা কবচ গেঁথে দিল এবং তাকে কড়া নজরে বাড়ির ভেতরে রাখল। অন্যদিকে গ্রামবাসীরা মিলে সেই অভিশপ্ত মন্দিরটি ভেঙে গুড়িয়ে দিল এবং সেখানে ঘটা করে পুজো দিয়ে একটি দেবতার মন্দির তৈরি করল। আশ্চর্যজনকভাবে এই কাজগুলো করার পর থেকে রেণুকার আচরণে পরিবর্তন আসতে শুরু করল। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার সেই হিংস্র ভাব, সেই গোঙানি, সেই অট্টহাসি সব উধাও হয়ে গেল। সে আবার আগের মতোই শান্ত, ভক্তিপরায়ণ হয়ে উঠল। এই ঘটনাটি 2002 সালের। তারপর থেকে আজ পর্যন্ত সেখানে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে যে বড়রা বা বুজুর্গরা যেসব বিধি নিষেধের কথা বলে যান, সেগুলো ফেলনা নয়, তার পেছনে কোনো না কোনো সত্য বা কারণ লুকিয়ে থাকে। এই ছিল আজকের ঘটনা, যা পলাশ ভাই আমার সাথে শেয়ার করেছেন। আজকের মতো আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই এই ঘটনাটি শেষ করেছেন সিফাত আলম। তিনি সংগ্রহ করেছেন পলাশ ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের স্টুডিও নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা যেখানে থাকেন তার কাছাকাছি কোনো একটি জায়গায় এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করে যেতে পারেন। সবার আগে এটিতে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন সাবিত সিফাত এবং রোহান। সাবিত সিফাত ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চলের ঘটনাগুলো সংগ্রহ করছেন। অর্থাৎ ময়মনসিংহ এবং তার আশেপাশের এলাকার কেউ চাইলেই এখন আমাদের ওইখানকার স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করে ফেলতে পারেন। আর রোহান কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা এই সমস্ত জায়গাগুলোকে কভার করার চেষ্টা করছেন। দেখা যাক আমরা কতটা পারি। আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ এই কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। যাই হোক, এখন কথা না বাড়িয়ে আমরা এমন একটা ঘটনায় যাব যে ঘটনাটি সাবিত আলম আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি তার স্টুডিওতেই এই ঘটনাটি রেকর্ড করেছেন একজন স্থানীয় স্টোরি টেলারের কাছ থেকে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স।
আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমাদের আজকের স্টুডিও সেশনে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন অতিথি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অতিথির কাছে, অতিথির ঘটনা শুনতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং শ্রোতাদেরকে। আমি ময়মনসিংহ থেকে বলছি, মোহাম্মদ আব্দুল আল মারুফ। আমি একটা প্রাইভেট সার্ভিস জব করে থাকি আর কি। তো আমার যারা আমাকে চিনে থাকে, আমি ঘটনায় যাওয়ার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি আর কি, ইন্ট্রোডাক্টরি। তো যারা আমাকে চিনে থাকেন, অনেকে আত্মীয় স্বজনদের ভিতরে বিশেষ করে জেনে থাকবেন যে আমার যে পাস্ট হিস্ট্রি আছে, আমার দাদার আব্বা, বড় বাবা, উনি ছিলেন একজন অনেক বড় আলেম ব্যক্তি। আমার দাদাও অনেক আলেম ছিলেন, উনিও ঝাড়ফুঁক রুকিয়া করতে পারতেন। আমার ফুপা ছিলেন এরকম। তো এই পারপাস থেকে আমি অনেক কিছুই জানি বা অনেক ঘটনা শুনেছি মুরব্বীদের মুখ থেকে। বিভিন্ন কোনো এক বর্ষার রাতে, কোনো এক অন্ধকার রাতে, কোনো এক লোডশেডিংয়ের রাতে তাদের কাছে বায়না করে যে আমাকে ঘটনা বলো। এইভাবে অনেক ঘটনাই আমার কাছে এসেছে। আমার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ছাড়া তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, এটাও আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। এখন যে ঘটনা বলবো, আমার দুই দিকের দুই মুরব্বীর কথা বলছি। একটা হচ্ছে আমার নানুর আম্মা, বড় মা, আরেকটা হচ্ছে আমার দাদি। এই দুইজনের ঘটনা। তো দাদিরটা যদি আগে শুরু করি, দাদি ছিলেন হচ্ছে সেই আফসারউদ্দিন মৌলানা সাহেবের ছেলের বউ। তো উনি আফসারউদ্দিন মৌলানার যে কারিগরি বা আধ্যাত্মিক বিদ্যার প্র্যাকটিস উনি দেখেছেন। আমার দাদাও বললাম আলেম ছিলেন, উনিও ঝাড়ফুঁক করতে পারতেন। ওনারও অনেক কারিশমা আমার দাদি দেখেছেন। পাশাপাশি দাদি ছিলেন অনেক বড় আলেমের সন্তান, কন্যা সন্তান। তো দাদিও অনেক সাহসী ছিলেন। আমার দাদি মারা গেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জান্নাত নসিব করুক। উনি নিজে শেষ বয়স পর্যন্ত, 102 বছর বয়সে উনি মারা গেছেন। শেষ বয়স পর্যন্ত, মারা যাওয়ার কয়েকদিন আগে উনি চশমা ছাড়া কোরআন পড়তে পারতেন। তারা ছিলেন এই ধরনের মহিলা। তো আমার দাদি এই ধরনের অনেক ঘটনার সাথে ইউজ টু থাকার কারণে ওনার ভিতরে একটা অন্যরকম সাহস ছিল। আর ঘটনা যেটা বলবো, ছোট ছোট কোনো ঘটনা, এটা বিশেষ কোনো বড় ঘটনা নয়। আমার ছোট ফুপুর মুখ থেকে শোনা। আমার ছোট ফুপু একবার আমাকে বললেন, তোর দাদি কে ছিল তুই জানোস? বললাম, না, এমন কি হয়েছে? তোর দাদির সাহস তোদের সবার সাহস মিলে হবে না। আমি বললাম, কেন? আমাদের বাড়িতে আমরা প্রায়ই দেখতাম যে রাত্রে আমরা ঘুমায় পড়বো এরকম সময়, যখন বাহিরের মানে বাইডেক বলতো আর কি, বাইডেকের সব কিছু যখন লক করে বাসায় তারা ঘুমানোর জন্য শুতেন, তখন বাহিরে যে রান্নাঘর ছিল, রান্নাঘর থেকে প্রায়শই এমন আওয়াজ আসতো যে প্রচুর হুলুস্থুলু রান্না হচ্ছে, অনেক কিছু। এই রাতের অন্ধকারে, মনে করেন যে আনুমানিক সময় হবে রাতে 12টা, তখন তো অনেক রাত, বুঝেনি, রাতে 12টা 1টা এরকম সময় খুব রান্নার আয়োজন চলতেছে। ভিতরে রান্না বাড়ির শব্দ হচ্ছে, থালা বাসনের শব্দ হচ্ছে, ধোয়া শব্দ হচ্ছে, এই ধরনের শব্দ হতো। তো মাঝে মধ্যে দাদি এটাকে নিত, উনি খুব কি বলে ফানি উপায়ে। দাদি মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলতেন, দেখছে আজকে কি শুরু করছে, আজকে কি এত আয়োজনটা। দাদি এই ধরনের কথা নিজের মনে আনমনে বলে ফেলতেন প্রায়। বা দেখা গেছেন ফুপুরা যারা আছেন, বা ইভেন আমার বাবা, চাচা, তারাও যখন বাথরুমে যেতেন সাথে কাউকে নিয়ে যেতেন বা আলো নিয়ে যেতেন। দাদি আলো ছাড়াই এই অন্ধকার রাতে একাই ওয়াশরুমে যেতে পারতেন বাহিরে, উনি কোনো ভয় পেতেন না। তো এই ধরনের রান্না বাড়ার ঘটনা হলে উনি বরং বিরক্ত হতেন। একদিনের কথা এরকম বললেন যে এরকম অনেক রান্নার সাউন্ড হচ্ছে ওই দিন, অনেক বেশি নয়েজ হচ্ছে। তো দাদি বিরক্ত হলেন যথারীতি। উনি বলতেছেন যে আজকে কি শুরু হয়েছে। এক পর্যায়ে দরজার কাছে এসে উনি হালকা চিৎকার করে, মানে উনি বলছেন, এই তোরা শেষ হইতো না? এরকম কিছুক্ষণ বলার পরে রান্নার আওয়াজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে যখন ওনারা তো বিছানায় শোয়া পরে, তো বিছানার কাছে যে জানালাটা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা, এই জানালার কাছ দিয়ে কেউ একজন যাওয়ার সময় দুটো কাশি দিয়েছে মহিলা কণ্ঠে, অনুমতির যে কাশি হয় এরকম আর কি, এরকম কিছু। তো দাদি মানে খুব হেয়ালির সুরে, মানে আমি চিন্তা করতেছি ওনার সাহসের লেভেলটা, দাদি খুব হেয়ালির সুরে বলছেন, হয়েছে বুঝি আলা জানে। তো উনি বলতেছেন, হয়েছে বুঝি আলা জানে। তো কেউ একজন ওইখানে ছিল বা কোনো একটা কিছু ছিল যারা ওই সময় আমাদের হয়তো বা রান্নাঘর ইউজ করেছে বা কিছু একটা তাদের করেছে। আবার যাওয়ার সময় হচ্ছে তাদের একটা কমিউনিকেশন পর্যন্ত বিল্ড আপ ছিল, যাওয়ার সময় অনুমতি নিয়ে গেছে। এবং দাদি এটাকে খুবই হেয়ালি সুরে, সুপিরিয়রিটি দেখিয়ে উনি বলেছেন, হয়েছে বুঝছি। এই ধরনের কিছু ঘটনা ছিল।
এটা শুনেছি দাদির সাহসের কথা। আর এখন যেটা বলবো এটা হচ্ছে আমার নানুর মুখ থেকে শোনা, নানুর হচ্ছে মা যে আছেন বড় মা, তার ঘটনা। তো এরকম একটা ঘটনার কথা বলবো। একদিন রাতে, ওই দিন হচ্ছে আমার যে নানুমনির যে হচ্ছে 2 ভাই, তারা একসাথে মাছ ধরতে যাবে। তো ওই 2 নানা যখন মাছ ধরতে যাবে, বড় মার কাছে অনুমতি নিয়ে বলে গেছে যে তারা হচ্ছে তাদের আম্মাকে মায়া ডাকতো, খুবই সুন্দর একটা ডাক। তো বলতেছে যে মায়া, আমরা মাছ ধরবার গেলাম আজকে নদীতে, তে আমরা আইতে আইতে সকাল হয়ে যাব, তুমি হইতে বেরো, ঘুমায় বেরো আর কি। তো এরকম বলে তারা মাছ ধরতে চলে গেছে। মাছ ধরতে চলে যাওয়ার পরে আনুমানিক সময় এটা তো বলতে পারি না, হয়তো বা তাহাজ্জুদের নামাজের আশেপাশে, এখন তাহাজ্জুদ যে যখন পরে হইতে ধরে নেন না 2টা বাজে বা এরকম সময়। তো ভিতরে বড় মা শুয়ে রয়েছেন। তো এই মুহূর্তে এসে কেউ একজন ডাকতেছে, মায়া মায়া মায়া, দরজাটা খুলুন। তো এটা নানা ভাইয়ের কণ্ঠই ছিল, বিশেষ করে ছোট নানা ভাই শাহ আলিমির, উনার ঘটনা, উনার কণ্ঠে ডাক দিয়েছে। তো বড় মা হচ্ছে চিন্তা করতেছে যে তারা তো মাছ ধরতে গেছে এবং বলে গেল আস্তে আস্তে সকাল হয়ে যাবে, তাহলে এত তাড়াতাড়ি আসলো কি, কোনো কি সমস্যাই হইল কিনা। তো বড় মার উপস্থিত বুদ্ধি এরকম ছিল। তো উনি করছে কি, ভিতরে যে কুপির মধ্যে একটু আগুন ছিল, এটা নিভু করে রাখে যে হারিকেনের আলোটা, এরকম কিছু ছিল তা। আর ওনার ঘরের ভিতরে খড় ছিল, তো উনি খড় দিয়ে মুঠো করে একটা মশালের মতো কিছু একটা বানিয়ে ওইখান থেকে আগুন ধরিয়ে, কি আলো তো লাগবে, দেখতে হবে। উনি দরজা খুলেছেন। দরজা খুলে এসে দেখেন বাইরে কেউ নেই। তখন উনি আশেপাশে বারান্দা যে আছে, বারান্দা এবং বারান্দা থেকে একটু বের হয়ে আশেপাশে দেখেছেন যে তারা কি আবার এসে ডেকে না পেয়ে কি চলে গেল কিনা। তো একটু দূর পর্যন্ত এগিয়ে উনি দেখেছেন কেউ নেই। তারপরে উনি যথারীতি আবার এসে শুয়েছেন। শোয়ার পরে আবারও দরজায় ডাক, মায়া। উনি আবার বের হয়েছেন। আবার বের হয়ে যখন দেখেন কেউ নাই, তখন ওনার কোনো একটা সন্দেহ হয়, উনি বুঝে যাওয়ার পরে উনি আর দরজা খুলে নেয়, ভিতরে এসে যে লক করেছেন। এরপরে নাকি আরো একবার এসে ডেকেছেন, মায়া দরজা খুলেন। কিন্তু তখন আর নানু বড় মা বের হয়নি। এরকম করে তারপরে উনি শুয়ে পড়েছেন তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফজরের আজান হয়ে গেলে, আলো যখন ভোরের ফুটেছে, ততক্ষণে নানা ভাইরা 2 জন চলে এসেছেন। সাথে ওই যে গোলুয়ের ভিতরে করে মাছ নিয়ে এসেছেন, মাছ ধরেছেন। ওনাদের মাছের মিশন সফল হয়েছে। কিন্তু তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তোরা রাত্রে কেন আইছিলি, বড় মা যখন প্রশ্ন করে, তখন নানা ভাইরা বলে, আমরা তো রাতে আসি নাই, আমরা তো একটানা মাছ, তো আজকে ভালো মাছ লাগছে, আমরা সারা রাত মাছ ধরছি, আমরা তো আই নেই, কোনো সমস্যা। পরে বড় মা বিষয়টা এড়িয়ে গেছে, তাদেরকে আর আতঙ্কিত করতে চায় না। বড় মা বলছে যে না, কোনো সমস্যা না। এরকমই এই বড় নানা যে আছেন, এই নানারই একটা ছেলে মাসুদ মামার নিজের সাথে একটা ঘটনা আছে। মাসুদ মামা মাছ ধরতে গিয়েছিল, এটা আর ওনার মুখ থেকে শোনা না। ওনার সাথে কি হয়েছিল এটা আমরা আজ পর্যন্ত জানি না। মাসুদ মামা এই ব্যাপারে কথা বলতে রাজি না। কিন্তু মাসুদ মামাকে একবার কাদার ভিতরে একবারে উল্টো করে যে গেথে রাখে, এরকম অবস্থায় পাওয়া গেছিল। উনি রাত্রে মাছ ধরতে গিয়েছিলেন, পরে পাশ দিয়ে আরো কিছু মাছ ধরার লোক যাচ্ছিল, দেরি হলে হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কিন্তু ওনাকে পাওয়া গেছে কাদার ভিতরে, উনি মুখ থুবড়ে পড়ে আছেন, মুখ কিছুটা ভিতরে ঢুকে আছে, দম আটকে যায় অবস্থা, এরকম ভাবে উনি পড়ে আছেন। ওনাকে মানুষজন উদ্ধার করেছে, পানি টানি দিয়ে পরে ধুয়ে সুস্থ করেছেন। জিজ্ঞেস করা হয়েছে কি হয়েছিল, উনি কিছু বলতে পারেন, ওনার মেমোরি থেকে লস হয়ে গেছে। এই ধরনের ঘটনাগুলো আগে গ্রামে প্রায়ই ঘটতো, এখন হয়তো বা কমে এসেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। এই ছিল আজকে আমার ঘটনা। 2-3টা ঘটনা একসাথে মিশিয়ে বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এলেন এবং ঘটনাগুলো শেয়ার করলেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই মুহূর্তে চলে যাব সরাসরি রাসেল ভাইয়ের কাছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ময়মনসিংহ স্টুডিওতে কেউ আসতে চান ঘটনা শেয়ার করার জন্য, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমরা আপনাদের অপেক্ষায় থাকব। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমাদের পাঠিয়েছেন সিফাত সাইদ, এবং তিনি যুক্তরাজ্যে থাকেন।
সেখান থেকে চমৎকার সব ঘটনা পাঠান। আমি খুবই পছন্দ করি তার ঘটনা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com-এর সকল প্রিয় শ্রোতা বন্ধুগণ। আমি সিফাত সাইদ, লিভারপুল প্রবাসী বাংলাদেশি একজন ডেটা ইঞ্জিনিয়ার। আমি আমার গত অডিওগুলিতে কিছু ঘটনা বলেছিলাম যেগুলো বাংলাদেশে আমার নানার বাড়ি শেখপাড়া সীতাকুণ্ড সংক্রান্ত। আজ আমি এমন কিছু ঘটনা বলতে যাচ্ছি যেগুলো বাংলাদেশে আমাদের নিজের বাড়ি হালিশহর আব্দুলপাড়া বাড়ি, যে বাড়িটা আছে সেই বাড়ি কেন্দ্রিক। তো শুরুতে আসলে রাসেল ভাই বলি যে আমাদের বাড়িটা আসলে আমাদের পর্দাদার আমল থেকে আমাদের দখলে থাকলেও আমরা আসলে একদম পাকাপোক্তভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছি মাত্র 30 বছর আগে। এর আগে আসলে আমাদের বাড়িটা ফাউন্ডেশন ছাড়া এমনি একটা বিল্ডিং করা ছিল, ছোট একটা বিল্ডিং। কারণ আমার পরদাদা ছিলেন ব্রিটিশ নেভিতে কর্মরত, তারপর আমার দাদা ছিলেন পাকিস্তান নেভিতে এবং বাবা চাচারাও সবাই ছিলেন বাংলাদেশ নেভির অফিসার। পরবর্তীতে সবাই রিটায়ারমেন্টের পরে কেউ আমেরিকাতে, কেউ ইউকেতে সেটেল হয়েছেন। যেমন আমার বাবা চাচার সুবাদে আমরা ইউকেতে সেটেল হয়েছি। তো যাই হোক, আমরা আসলে যে মূলত যে কারণে এটা বলা সেটা হচ্ছে যে আসলে বংশ পরম্পরায় আমরা সরকারি বিভিন্ন দায়িত্বে থাকার কারণে বিভিন্ন জেলায়, কিংবা তখন তো আসলে ব্রিটিশ ইন্ডিয়ান নেভির আমলে দেখা গিয়েছে কখনো কখনো আমার পরদাদাকে কিংবা আমার দাদাকে ইন্ডিয়া কিংবা পাকিস্তানের বিভিন্ন প্রদেশেও পোস্টিং নিয়ে যেতে হয়েছিল, যেহেতু ওনারা খুবই উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, যার কারণে তাদের যেতে হতো সেরকম। তো যাই হোক রাসেল ভাই, আমরা যখন আমাদের বাড়ির পুরনো বাড়িটা ভেঙে নতুন করে আবার আমাদের বাগান বাদ দিয়ে শুধুমাত্র বসত বাড়িটার উপরে 2.5 ঘন্টার যে বসত বাড়িটা আছে সেটার উপরে যখন নতুন করে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে যাচ্ছিলাম আজ থেকে 30 বছর আগে, তখন আমরা দেখলাম আমাদের কিছু দূরবর্তী আত্মীয় স্বজন সহ এবং এলাকার কিছু প্রতিবেশী সহ, পাড়ার প্রতিবেশী সহ সবাই একটু বাদশাদ ছিল এভাবে যে মানে তোমরা যে এবার জায়গাটা বাড়ি করছো, তোমরা তো আসলে সবসময় এখানে স্থায়ীভাবে বলতে গেলে ছিলে না, যদিও বা তোমাদের স্থায়ী ঠিকানা হলেও তোমরা এখানে সবসময় ছিলে না, যার কারণে তোমরা আসলে বলতে পারো না। এই জায়গাটায় যারা দায়িত্বে ছিল, যারা তোমাদের বাড়ি রক্ষণাবেক্ষণ করতো, তাদের কাছ থেকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা শোনা গেছে যে এটাতে বহু বছর আগে থেকে মানে কিছু জিনেদের আস্তানা আছে জায়গাটাতে, নিয়ে একটু সমস্যা আছে, তোমরা মনে হয় এইখানে পাকা বাড়ি না করলেই ভালো হয়। তা আমরা আসলে রাসেল ভাই স্বাভাবিকভাবে যেটা মনে করেছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, মানুষ একটু উন্নতির দিকে গেলে পাড়া প্রতিবেশী কিংবা দূরবর্তী আত্মীয় স্বজন অনেকের সহ্য হয় না কিংবা হিংসে হয়, তা থেকে হয়তো বা তারা এরকম বলছিল। তো এই জন্য আমরা আসলে জিনিসগুলো তেমন একটা আমলা না নিয়ে আমার বাবা বলেছিল ঠিক আছে দেখে নেব, কেউ যদি আমাদের এখানে ডিস্টার্ব করে তাহলে আমরা করে নেব, ইমাম ডাকিয়ে হুজুর ডাকিয়ে আমরা সেখানে বাড়ি বন্ধ করে নিয়ে আমরা ব্যবস্থা করে নেব, এটা নিয়ে তোমাদের চিন্তার দরকার নেই। তো আসলে এইভাবে যখন বলার আর কেউ কিছু করলো না। তারপর বাড়ির যখন ফাউন্ডেশনের কাজ শুরু হলো, আস্তে আস্তে এখানে মিস্ত্রিরা, নাইট গার্ডরা যখন থাকতে শুরু করলো, তখন কিন্তু আমার বাবা সহ আমরা সবাই চট্টগ্রাম সেলার্স কলোনি 1-এ ছিলাম।
তো সেখান থেকে এসে আমার বাবা এবং আমার মামা ছিল আবার বাংলাদেশ পুলিশে, যার কারণে উনি চট্টগ্রাম পুলিশ লাইন থেকে এসে সে সময় দেখাশোনা করতেন। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে যারা কর্মরত মিস্ত্রি এবং নাইট গার্ড আছে তারা আমার বাবাকে বলতো, স্যার এইখানে না আসলে সমস্যা আছে, এখানে থাকতে পারতেছি না, এখানে কাজ করে শান্তি পাইতেছি না, কেমন জানি একটু সমস্যা হয়, মানে জিনিস এইখানে রাখলে এইখানে পাই না, আরেক জায়গায় যাইয়া দেখা যায়। এই যে মনে করেন ঢালাই মেশিন, কংক্রিটের ঢালাই মেশিন কি একজনের পক্ষে সম্ভব? লন এইটা দেখা যায় এই জমিনের পূর্ব সাইডে রাখছি, আইসা দেখি একেবারে পশ্চিম সাইডে নাইলে দক্ষিণ পশ্চিম সাইডে এরকম করে রাখা, এই অবস্থা। তো বাবা তখন আসলে ওনাদেরকে বললো যে তোমরা আসলে কাজ না করার বাহানা করছো এসব, তাই না? বাদ দাও এসব ভাগিভিঝুঁকি না করে মনোযোগ দিয়ে কাজ করো, আর যদি কাজ করতে মন না চায় তাহলে চলে যাও, আমরা অন্য মিস্ত্রি জোগাড় করছি বা অন্য কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করছি। তো যা হোক রাসেল ভাই, এইভাবে করে কোনো রকম বাড়ির কাজ সম্পন্ন হওয়ার পরে আমরা বাড়িটাতে থাকা শুরু করি। এর আগে আমরা ভাড়া দিয়ে রেখেছিলাম, ভাড়াটিদের কাছ থেকেও এরকম কিছু ঘটনা শুনতাম, সেগুলোতে আসছি আমি পরে। ওগুলোতে আমরা বাড়িতে থাকা শুরু করি 2003 সাল থেকে, একদম পার্মানেন্টলি, যখন বাবা বিদেশে চলে যায়। তারপর আমরা থাকতে থাকতে খেয়াল করতাম যে কিছু মানুষের অস্তিত্ব অনুভব করতাম, যাদেরকে দেখি না কিন্তু অস্তিত্ব অনুভব করা যায়, এমন কিছু একটু গা ছমছম করতো বা ভার লাগতো, এমন কিছু অনুভব করতাম। বিশেষ করে একদিন আমার মনে আছে, বাবা যখন 2004 সালে আমাদেরকে ছুটিতে দেখতে এসেছিলেন, তখন আমি আর বাবা মিলে নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়ার সময় আমার কেন জানি মনে হলো যে এখানে শুধু আমি আর বাবা, আমরা দুজন নামাজ পড়ছি না, আমাদের পাশেও কেউ নামাজ পড়ছিল। অর্থাৎ বাবা ইমামতি করছিলেন, আমি বাবার পিছনে দাঁড়িয়েছিলাম, এবং আমার পাশে আরো কেউ আছে আমার মনে হচ্ছে। তা আমি তখন বাবাকে বললাম, আব্বু এখানে আমার এরকম মনে হচ্ছে যে আমাদের সাথে আরো কেউ আছে। তো তখন আমার আব্বা আসলে খুবই স্বাভাবিকভাবে একটা উত্তর দিলেন আমাকে, যে দেখো বাবা, আসলে এই দুনিয়াটা তো আমরা মানুষ আছি, আমরা এখানে আশরাফুল মাখলুকাত হিসেবে আছি, কিন্তু এখানে শুধু আমাদের নয়, এই দুনিয়াটা আমাদের যেমন ঠিক তেমনি এখানের মধ্যে কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণী আছে, আবার অদেখা অনেক কিছু আছে, আমাদের দৃষ্টিসীমার বাইরেও এমন কিছু রেখেছেন, কিছু প্রাণী জগৎ রেখেছেন, সৃষ্টি রেখেছেন আল্লাহ পাক, তাদেরও এখানে আছে। যেমন তাদের মধ্যে এক হলো জিন জাতি, বিশেষ করে জিন জাতির কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন। তো এই জিন জাতির মধ্যে যারা ভালো জিন, তারাও কিন্তু আমাদের মতো নামাজ আদায় করেন। তো তারা হয়তো বা এখানে নামাজ কালাম পড়ে বা এরকম বিষয় আসে। তো আমরা এরপর আরো কিছু জিনিস ভাড়াটিয়াদের কাছ থেকে অনেক সময় শুনতাম যে তাদের মনে হচ্ছে যে ঠিক পাশের রুম থেকেই পেরেক মারার মতো শব্দ হচ্ছে, রাতের 12টা 12:30 বাজে এরকম ধুম 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 পেরেক মারার শব্দ হচ্ছে। আমরাও তখন নিচ থেকে, মানে ওপর থেকে নিচে কিংবা উপরে যেখান থেকে শব্দ আসছে মনে হতো আর কি। আমরা 2 তলায় ছিলাম বিধায়, তো আমরা নিচতলায় বা উপরতলায় উঠে গিয়ে দেখতাম যে আসলে কি কারো ঘরে আমরা ধরেন আমার মা গিয়ে একটু বলতো, কি ব্যাপার আপনারা কি শুরু করেছেন, এই এত রাতে কেন পেরেক মারতে হচ্ছে, দিনে কি আপনাদের সময় নেই, বা এই ধরনের কেন ডিস্টার্ব করছেন মানুষকে। তখন ভাড়াটিয়ারা বলতো, কই না তো, আমাদের এখানে তো এরকম কিছু হয়নি, আমরা তো এরকম কিছুই করিনি, কোনো
পেরেক মারার শব্দ বা এত রাতে ঘুম বাদ দিয়ে কে পেরেক মারবে। তো আমরা আসলে মনে করতাম যে হয়তোবা তারা ঘটনা লুকাতো, কারণ আসলে রাসেল ভাই না দেখে তো আসলে প্রমাণ ছাড়া কাউকে তো কিছু বলা যায় না, আর কি বলবো। তো এভাবে করে আমরা চলে আসতাম। অনেক সময় দেখা যেত যে রাতের 1টা 1:30 কিংবা 3টা 3:30টার দিকেও ছাদের উপর, আমাদের বিল্ডিংটা আসলে ধাপে ধাপে করা হয়, 1তলার পর 2তলা 3তলা 4তলা এভাবে করে ধাপে ধাপে করা হয়। তো দেখা যেত যে 2তলা উপরে যে মশলা বাটার মতন একটা শব্দ হতো, পাটায় মশলা পিষলে যেরকম শব্দ হয় আর কি। তো এগুলো শোনা যেত, হতো। আমরা গিয়ে দেখতাম কেউ নেই। এবং এই ঘটনাটা রাসেল ভাই ছিল, এখন যে বিল্ডিং 4তলা হয়ে গেছে, আমরা 2তলা থেকে 4তলা পর্যন্ত সব প্রত্যেকটা ফ্লোরেই মানে শোনা যায় এই শব্দটা এখনো প্রায় সময়, একটু ভালোভাবে খেয়াল করলে শোনা যায়। তো আমরা যখন এগুলো দেখতাম শুনতাম মানে, তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম কি বিল্ডিংটা আসলে আমরা তো ফাউন্ডেশন দেওয়ানোর সময় এবং প্রত্যেকটা ফ্লোরেই আমরা 4 কোণা বন্ধ করে যেভাবে ইসলামী শরীয়ত মতো করা হয়, যে সবকিছু আমরা করে সেভাবে করেছিলাম। কিন্তু চিন্তা করলাম যে না, এবার একজন রাকি আনি, অর্থাৎ যারা রুকাইয়া করেন আর কি, স্পেশালি একজন রাকি এনে একটু দেখাই যে আসলে এখানে কি কোনো সমস্যা আছে কিনা, এখানে কি রুকাইয়া করানোর কোনো প্রয়োজন আছে কিনা, বা ইসলামী শরীয়ত সম্মতভাবে সেভাবে। তো বাবা যখন একজন রাকিকে আনলেন, উনি দেখে বললেন যে আপনাদের এই বাড়িটাতে কিছু ভালো জিনের বসবাস আছে, এবং তারা আপনাদের এখানে আপনারা বসবাস শুরু করার আগেও অন্তত আরো 200 বছর আগে থেকে এখানে বসবাস করে আসছে। তো তারা এই জায়গাটা ছেড়ে আসলে যাবে না, তারা চাইছে মানে আপনাদের সাথে এখানেই থাকবে, কিন্তু আপনাদেরকে কোনো রকমের ডিস্টার্ব বা ক্ষতি করবে না। তাদের শুধু দাবি হচ্ছে এতটুকু যে মানে আপনারা তাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য কখনো কিছু করবেন না, কিংবা তাদের কোনো ক্ষতি করবেন না। যতদিন না পর্যন্ত আপনারা তাদের কোনো ক্ষতি করবেন, ততদিন পর্যন্ত তারা এখানে থাকবে। টুকটাক কোনো এক সময় হয়তো বা আপনাদের সাথে দেখা হয়ে যাবে, একটু যেগুলো দেখতে অতি প্রাকৃতিক বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি কিছু হবে না। এরপরে তারা চলে যাবে, কিন্তু তারা আপনাদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ একই জায়গায় মনে করেন রাসেল ভাই, যদি কেউ থাকে একটু একটু তো দেখা হতেই পারে, এইরকম একটা বিষয় আর কি। তো বলল তারা বরঞ্চ তোমাদেরকে বংশ পরম্পরায় প্রোটেক্ট করে যাবে, অর্থাৎ এই জায়গার ভিতরে তোমাদের বাড়ির যে সীমানা, এই সীমানার ভিতরে কেউ চাইলেও কখনো তোমাদের ক্ষতি করতে পারবে না। এই জিনগুলোর সেভাবে বংশ পরম্পরায় তোমাদেরকে প্রোটেকশন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে বলেছে। তো আমরা যখন শুনলাম যে এরকম যে আমাদের কোনো ক্ষতি হবে না, তো তাহলে তো আর চিন্তার কিছু নেই, থাক। তো সেভাবেই আসলে রাসেল ভাই আমরা এতগুলো বছর আছি। তো এবার আসি আমি রাসেল ভাই, যখন আমি আর একটু বড় হই, যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন এমন একটা ঘটনা দেখলাম, যে ঘটনাতে আমি আসলে বিশ্বাস করতে বাধ্য হলাম যে আসলে এখানে কিছু আছে। এর আগে পর্যন্ত আসলে বিশ্বাস করতাম না, আমি মনে করতাম যে এগুলো হয়তো বা হুজুরদের বানোয়াট কথাবার্তা বা এরকম কিছু। তো রাসেল ভাই, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার ভাইয়া আমার জন্য আসলে নোকিয়া N95 একটা মোবাইল পাঠিয়েছিল ইউকে থেকে। আপনারা আশা করি যারা তখনকার আমলে মোবাইল ফোন ব্যবহার করতেন সবাই জানেন যে নোকিয়া N95 কিরকম দামি এবং একটা মোবাইল ছিল, ভালো মোবাইল ছিল। তো যা হোক রাসেল ভাই, আমার একটা বদ অভ্যাস ছিল কি, আমি ঘুমানোর সময় সবসময় আমার বিছানার পাশে একটা টেবিলের উপর মোবাইলটা রেখে ঘুমিয়ে যেতাম।
একটু এখানে বোঝার সুবিধার্থে রাসেল ভাই বলে রাখি, আমার রুমটা হচ্ছে উত্তর পশ্চিমমুখী, অর্থাৎ উত্তর দিকে একটা জানালা আছে এবং পশ্চিম দিকে একটা জানালা আছে। উত্তর দিকের জানালাটায় আমার খাট, খাটের পাশাপাশি পশ্চিম দিকে রয়েছে একটা কম্পিউটার টেবিল এবং তারপরে হচ্ছে পড়ার টেবিল। তো রাসেল ভাই, আমি আসলে ছোটকাল থেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, আমার এটা ইচ্ছা ছিল। এটা আমাদের এলাকার এবং আমার সাথে আমার পড়া যারা সহপাঠী ছিল সবাই জানতো কম বেশি। তো যেটা কথা আসলে আমি, যার কারণে তখন থেকেই এই সফটওয়্যার এবং গেমিং এসব নিয়ে আমার খুব শখ ছিল। তো এই জন্য আমি সবসময় আমার পড়ার টেবিলের পাশে আমার কম্পিউটার টেবিল এবং তারপরে খাট এভাবে করে সেট আপ করেছিলাম, যাতে আমার এই রুম থেকে আর খুব একটা বেশি মুভ করতে না হয় আর কি। আবার জানলা বরাবর রেখেছিলাম কম্পিউটার টেবিলটা, যাতে আমি কিছুক্ষণ পর পর একটু স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাইরে সবুজ অরণ্যের দিকে দেখতে পারি। রাসেল ভাই বলে রাখি, আমাদের বাড়ির পাশে কিন্তু একসময় একটা বিরাট পুকুর ছিল, সেটা বর্তমানে ভরাট হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন রকমের প্রকল্প চলছে, কিন্তু তারপরে স্টিল নাও রাসেল ভাই আমাদের বাড়ির চারপাশে যে পরিমাণ সবুজ গাছগাছালি আছে, আপনার দেখলে বিশ্বাসই হবে না যে চট্টগ্রাম শহরের মতো এরকম একটা জনবহুল জায়গায় এখনো এমন কোনো জায়গা আছে, তাও হালি শহরের মতো এরকম একটা জায়গায়, যেটাকে কিনা বর্তমানে চট্টগ্রামের দ্বিতীয় খুলশি বলা হচ্ছে। তো এরকম একটা জায়গায় এখনো এরকম গাছপালা যুক্ত একটা জায়গায় আছে, সেটা কারো হয়তো বা না দেখলে বিশ্বাস হবে না। তো যা হোক, আমি ওভাবে করে রাখতাম যাতে স্ক্রিন থেকে সরিয়ে একটু দেখতে পারি, চোখে যাতে সমস্যা না হয়। তো এই জিনিসটার উপরে, আমি এই টেবিলটার উপরেই কি করতাম, মোবাইলটা রেখে অনেক সময় ঘুমিয়ে যেতাম। এবং এটার কারণে আমি প্রায় সময় আমার মায়ের কাছ থেকে বকুনি শুনেছি যে, এই সিফাত, তুই যে মোবাইলটা এইভাবে রেখে শুয়ে যাস, তোর কি খবর আছে? এখানে মাত্র 2 তলা একটা বাড়ি, এখান থেকে উঠে মোবাইলটা নিয়ে যেতে কতক্ষণ লাগবে? একটা চোর এসে যদি নিয়ে যায় কি করবি? তোর তো আসলে এসবের প্রতি কোনো মায়া নেই, যাওয়ার আগেই তো পেয়ে যাচ্ছিস, বাবা পাঠাচ্ছে, ভাই পাঠাচ্ছে বিদেশ থেকে, তাই টাকা তো নিজে কামাস না, তাই তো গায়ে লাগে না, তাই না? এরকম করে আসলে বলতো আমাকে, কিন্তু আমি পাত্তা দিতাম না রাসেল ভাই। তো যা হোক, একদিন আমি দুপুরবেলা এভাবে ঘুমিয়ে আছি, আর আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি দরজা সবসময় বন্ধ করে ঘুমাই, রুমের দরজা সবসময় বন্ধ করে ঘুমাই। আমার মানে ঘুম পুরো হওয়ার আগে যাতে আমাকে কেউ তুলতে না পারে, এই কারণে মানে আমি সেভাবে এই কাজটা করতাম। তো রাসেল ভাই একটু বলে রাখি, যেহেতু আমাদের বিল্ডিং এর অনেক আগে করা হয়েছে, বিশেষ করে 1 তলা 2 তলা অনেক আগে করা হয়েছে, তখনকার সময় কিন্তু রাসেল ভাই খেয়াল করলে দেখবেন যে 90 দশকের শেষের দিকে বিল্ডিং গুলোতে বিশাল বড় বড় করে সানসেট দেওয়া হতো। এমনও সানসেট আছে কিছু কিছু জায়গায় যেখানে মনে হবে যে একজন মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারবে, হাঁটা তো ইজিলি পসিবল। তো যা হোক, এখন আমি ঘুমিয়ে আছি, আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম হঠাৎ করে, যে আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ করে জানালা দিয়ে একটা মহিলা, কালো কাপড় পরিহিত, ফর্সা একটা চেহারা, উচ্চতা আনুমানিক 4 ফিট 8 কিংবা সর্বোচ্চ 4 ফিট 10 এরকম হবে, অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের উচ্চতায় একটা মহিলা, কালো কাপড় পরিহিত ফর্সা একটা মহিলা জানালা দিয়ে লাফ দিয়ে ঢুকে গেল। এটা দেখে আমি কিছুটা ভয় পেলাম, ঘুমের মধ্যে আমি ভয় পেলাম, কারণ হচ্ছে আমাদের জানালায় কিন্তু গ্রিল দেওয়া। তো গ্রিলের ভিতর দিয়ে একটা মানুষ কিভাবে ঢুকবে, তাও একটা মহিলা এরকম ভর দুপুরে। তো যা হোক, মহিলাটা ঢোকার পরে দাঁড়িয়ে, ফ্লোরের সামনে দাঁড়িয়ে আমাকে বলছে যে, সিফাত, তুমি যে এভাবে করে তোমার বাসার সবাই তোমাকে বলার পরও তুমি আমলে নিচ্ছ না, তোমার মোবাইলটা চুরি হয়ে গেলে তুমি কি করবে? এটা কিন্তু তুমি ঠিক করছো না, নাও তোমার মোবাইলটা তোমার হাতে আমি দিয়ে গেলাম, পরবর্তীতে সামনে রাখবে, এরপরে কিন্তু হারিয়ে গেলে মোবাইল আর পাবে না। এভাবে বলে আমার হাতে মোবাইলটা দিয়ে চলে গেল।
আমি রাসেল ভাই ভয়ে তখন আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এমন একটা অবস্থা। তো এভাবে করতে করতে হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে দেখি মোবাইলটা আমার হাতে, ঠিক যেভাবে আমার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে গিয়েছিল সেভাবে আমার হাতে। রাসেল ভাই তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে এটা কি দেখলাম। আবার পরে মনে করলাম হয়তো বা এটা আমার মনের ভুল, আমি হয়তো বা মোবাইল টিপতে টিপতে মোবাইল হাতে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এরকম হবে হয়তো বা, এটা মনে করেছিলাম। কিন্তু রাসেল ভাই আমার এই ভুল ভেঙে যেতে বেশি সময় লাগেনি। মাত্র 2 ঘন্টা পরে শুনি যে আমাদের বিল্ডিং এর নিচতলায় একটা মোবাইল চুরি হয়েছে, ঠিক সেই বরাবর যেই বরাবর আমার রুমটা, অর্থাৎ পশ্চিম দিকে আমার রুম বরাবর নিচের রুমে একটা মোবাইল চুরি হয়েছে জানলা দিয়ে। তো রাসেল ভাই তখন আসলে আমরা, বিশেষ করে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে আসলেই হ্যাঁ, আমাদের এখানে এমন কিছু আছে যারা আমাদের সাথে থাকে কিন্তু আমাদের ক্ষতি চায় না, বরঞ্চ আমাদের ভালো চায়। এবং তাদেরই হয়তো বা তাদের পক্ষ থেকেই এসে হয়তো বা কেউ ইঙ্গিত দিয়ে গিয়েছিল যে এরকম বিপদের আশঙ্কা আছে বা চুরি হওয়ার আশঙ্কা আছে, সাবধান থাকতে, আমাদেরকে সতর্ক করতে হয়তো বা এসেছিল, যার কারণে মিলে গেল ঘটনাটা। তারপর রাসেল ভাই আরো কিছু ঘটনা আছে, যেমন একদিন রাতের প্রায় 11টার দিকে আমি একটু আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম সেদিন, কিন্তু আমার খালা এসেছিল। উনি প্রায় 12:30 বা 1টা নাগাদ হয়তো বা জায়গা ছিল, উনি আরেক রুমে। তো বলে রাখি রাসেল ভাই, আসলে আমাদের 2.5 ঘন্টা জায়গার উপরে 2 তলা ফ্ল্যাটটা পুরোটাই আমাদের। তো এই কারণে সেখানে আসলে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যেতে বেশ কিছু সময় লাগে। তো যখন আমি ঘুমিয়ে আছি তখন আমার খালা নাকি আমার মতো হুবহু দেখতে কেউ একজনকে দেখলেন, দেখে বলছে যে ওই যিনি দেখতে আমার মতো, অর্থাৎ সেই অবয়বটা নাকি গিয়ে আমার খালাকে বলছে যে এই রুমা খালা, তুমি কি করছো? এত রাতে মোবাইল নিয়ে টিপাটিপি করছো এখনো না ঘুমিয়ে? এটা দেখে প্রথমে আমার খালা ভেবেছিলেন হয়তোবা সত্যি সত্যিই আমি ওখানে গিয়েছি, যে আমি হয়তোবা ওনার সাথে দুষ্টামি করছি, ওনাকে ভয় দেখাচ্ছি বা এরকম কিছু। তো উনি প্রথমে বললেন, এই তুইও তো ঘুমাচ্ছিস না, তুই যা ঘুমা, না ঘুমিয়ে এখানে আমার এখানে কি করছিস? এইটা বলাতে নাকি দেখলেন যে সাথে সাথে ওই অবয়বটা, আমার মতো দেখতে যে অবয়বটা, সেটা মশারির উপরে উঠে লাফিয়ে লাফিয়ে কেমন জানি বানরের মতন চলাফেরা করছিল। এটা দেখে সাথে সাথে আমার খালা প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং উনি আয়াতুল কুরসি সহ, দরিদ শরীফ সহ আরো বিভিন্ন রকমের দোয়া পড়তে লাগলেন। এটা একটা ঘটনা ছিল। ছোট ঘটনার মধ্যে এরকম আরেকটা ঘটনা হচ্ছে, রাসেল ভাই, এটা আমার আরেক খালা দেখেছিল, অর্থাৎ আমার আম্মুরা 3 বোন। তো উনি দেখলেন যে একদিন দুপুরবেলায় নাকি জাম গাছের উপর, আমাদের বাগানে যে জাম গাছ আছে, জাম গাছের উপর নাকি একদম হুবহু দেখতে আমার আম্মুর মতো একটা মহিলা অবয়ব জাম গাছের উপর বসে আছে, এবং বসে সেখান থেকে জাম খাচ্ছে। তো দেখে উনিও সাথে সাথে আয়াতুল কুরসি পরে দরুদ পড়তে থাকলেন, এবং কিছুক্ষণ পরে দেখলেন অবয়বটা নেই। তো এটা আসলে রাসেল ভাই বুঝতেই পারছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ভর দুপুরে একটা মহিলা, যে ষাটোর্ধ্ব একটা মহিলা গাছের উপরে এভাবে বসে থাকাটা, এটা আসলে অসম্ভব এবং অশোভনীয়। তো এটা আসলে সম্ভবই না কখনো এরকম। তো তখন আমরা ধরে নিলাম যে আসলে এটা ওই সেই জিনগুলোই হয়তো দেখা দিয়েছে যারা আমাদের এই জায়গাটাতে বসবাস করে আসছে বংশ পরম্পরায়। এরকমই আরেকটা ঘটনা আছে, যেটা হচ্ছে আমি নিজে দেখেছিলাম। আমি
একদিন বিকেলবেলা জানালার দিকে তাকিয়েছিলাম। আমাদের বাসার পাশেই তো আসলে মসজিদ, হেঁটে যেতে সর্বোচ্চ হতে 30 সেকেন্ডের মতো লাগে। তো মাগরিবের আজানের আগে আমি যদি খেলতে না যেতাম তাহলে আমার একটা অভ্যাস ছিল যে আমি বাসায় বসে আমার রুম থেকে জানলা দিয়ে তাকিয়ে দেখতাম সবুজ সমারোহের আসলে দৃশ্যগুলো দেখতে ভালো লাগতো। এখন হচ্ছে তখন তো আরো বেশি সবুজে ভরপুর ছিল। তো যাই হোক, আমি এভাবে তাকিয়ে আছি, দেখতে পেলাম রাস্তা দিয়ে হেঁটে, অর্থাৎ আমাদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে একটা অবয়ব যাচ্ছে, ঠিক আমার মতো উচ্চতা, আমার মতো গায়ের রং, আমার মতোই চেহারা দেখতে, গড়ন সবকিছু আমার মতো, আমার টুপি পাঞ্জাবি পরিহিত একটা অবয়ব যাচ্ছে, হেঁটে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে, হয়তো নামাজ পড়ার জন্য যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় সে তাকিয়ে থেকে আমার দিকে হেসে হেসে যাচ্ছিল। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মতো দেখতে একটা মানুষ উনি এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে ইয়ে করে। জানি না রাসেল ভাই সেটা কি আমার কারিনজিন নাকি এটা আমাদের সাথে এখানে অবস্থিত যেসব জিন ভাই বোনেরা আছে তাদেরই কেউ কি আমার রূপ ধরে গিয়েছিল কিনা সেটা জানি না। কারণ আমি যতটুকু জানি যে আসলে জিনদের আসল রূপ দেখলে নাকি মানুষ ভয়ে মরে যাওয়ার মতন অবস্থা হয় বেশিরভাগ মানুষেরই, সেজন্য হয়তো বা তারা আমাদের রূপ ধরে দেখা দেয় বা মানুষের রূপ ধরে দেখা দেয় বা অন্য কোনো কিছুর রূপ ধরে দেখা দেয় যেটা এই দুনিয়াতে অস্তিত্ব আছে বা যেটা সচরাচর আমরা দেখি। তারপর আরেকটা ঘটনা আছে রাসেল ভাই, আমরা আসলে কাজিনরা মিলে সব সময় রাতের 2টা 2:30 পর্যন্ত ছাদে আড্ডা দিতাম। বিল্ডিং যখন 2 তলা উপরে ছাদ ছিল তখনও দিতাম, এখন 4 তলার উপরে ছাদ এখনো মাঝে মধ্যে আমরা সময় পেলে সেভাবে দিই। যদিও বা এখন তো আসলে ব্যস্ততার কারণে কিংবা দেশে না থাকার কারণে সে হচ্ছে না। তো যা হোক, আমরা একদিন একটু তাড়াতাড়ি আসলে আড্ডা শেষ করে রাতের 10:30টার দিকে এসে ঘুমিয়ে যাই, বাসায় এসে ঘুমিয়ে যাই কাজিনদের সবাই। পরদিন সকালে আমার মা আমাকে ডেকে বলছিল, কিরে সিফাত, তোরা কাল রাত না ঘুমিয়ে রাতের 2:30 3টা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ছাদে ছিলি কেন? আরো শীতের রাত, এখন কুয়াশা ঠান্ডা ধরে গেলে কি হবে? আমরা আসলে তখন কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না আম্মুকে যে আম্মু না, এটা আমরা ছিলাম না, আমরা ওখানে থাকার প্রশ্নই আসে না। আমরা 10টা বাজে এসেই ঘুমিয়ে গিয়েছিলাম। কালকে আমরা খুব ক্লান্ত ছিলাম, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, ওটা আমরা ছিলাম না। কিন্তু পরের দিন রাসেল ভাই একই রকম ঘটনা আমরাও উপলব্ধি করতে পারি। দেখি ছাদের ঠিক উপরে যেই রুম বরাবর আমরা শুয়েছি ঠিক সেই বরাবর উপরে আমাদের ভয়েসের মতন কেউ আড্ডা দিচ্ছে, হাসছে, এরকম শুনতে পাচ্ছি। তখন আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলে এটা আমরা নই, মানে আমাদের রূপ ধরে কিংবা কণ্ঠ ধারণ করে কেউ এভাবে আড্ডা দিচ্ছিল বা কথা বলছিল। যে তখন আম্মুকে এটা বিশ্বাস করাতে পারলাম যে আগের দিন আমরা ছিলাম না। এই ছিল আসলে রাসেল ভাই ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা। এবার আমি একটা বড় ঘটনা বলতে যাচ্ছি, যেটা আমি অনেক দিন পর্যন্ত সাফার করেছি। ঘটনাটা শুরু হয় রাসেল ভাই আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন থেকে। বলে রাখি রাসেল ভাই, তখনও ভূত FM বা রেডিও ফুর্তি এসব কিছুই আসেনি, এর আরো বহু আগের ঘটনা। তো এই ঘটনাটাও আসলে আমি ভূত FM অনেকদিন দিব বলে ভাবছিলাম, আসলে সময় হয়নি, কিন্তু এখন দিচ্ছি এই সব ঘটনার সাথে, যেহেতু এগুলো সব একই জায়গার ঘটনা। তো রাসেল ভাই, আমি একদিন দুপুরে শুয়ে আছি, আমি দেখি কি খুব বড় কালো মোটা শরীরের মতো একটা অবয়ব, চুলগুলো কোকড়া কোকড়া, বিশাল
মানে জিম করলে মানুষের শরীর যেরকম এরকম হয় টাইপের একটা অবয়ব, কিন্তু চেহারাটা খুবই কিম্ভূত কিমাকার একটা চেহারা দেখা যাচ্ছে, যে মানে স্বাভাবিক কোনো মানুষের মতো না। এই মানুষ জানালা দিয়ে ঢুকে এসে জানালা বন্ধ অবস্থায়, এবং বলে রাখি রাসেল ভাই, আমাদের কিন্তু প্রত্যেকটা জানালায় নেট দেওয়া আছে মশার জন্য। আমরা প্রত্যেকটা জানালাতেই থাই গ্লাসের সাথে নেট দিয়ে রেখেছি। সেই নেট এবং গ্রিল ভেদ করে আসলো, এসে কোনো কথাবার্তা ছাড়াই হঠাৎ করে আমাকে এক হাতে গলা ধরে বিছনা থেকে আলগিয়ে নিয়ে আছাড় মারতে লাগলো। পুরা রুমের বিভিন্ন জায়গায় জায়গায় রাসেল ভাই এমন জায়গায় আছাড় মারতে লাগলো যেসব জায়গাগুলোতে আছাড় খেলে একটা মানুষের খুব বেশি ইনজুরি হবে, মারাত্মক রকমের ইনজুরি হবে, সেরকম জায়গাগুলোতে, যেমন ধরেন পিলারের কর্নার ঘেঁষে টাইলস বরাবর, তারপরে টেবিলের কোণা বরাবর মাথায় আঘাত করা, কোমরে আঘাত করা। এমনভাবে আছাড় দিল যে কোমরটা গিয়ে টাইলসের কোণা বরাবর লাগলো, কিংবা মাথাটা গিয়ে টেবিলের কোণা বরাবর, টাইলসের কোণা বরাবর, কিংবা আলমারির কোণা বরাবর, কিংবা উপরে যে শেলফ আছে শেলফের কোণা বরাবর গিয়ে লাগলো। এরকম ধরনের প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছিল, কিন্তু আমি রাসেল ভাই কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করতে পারছিলাম না। একে তো আমি তখন অনেক ছোট, তারপর এত বিশাল দেহি একটা মানুষ এর মতন একটা অবয়ব, যাই কিছু হোক, এইটা দেখে রাসেল ভাই আমি অনেক কষ্টে আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে আমি ঘামিয়ে একদম ঘেমে খুব একাকার, পুরো শরীর লাল হয়ে আছে। আমি সাথে সাথে গিয়ে ঘটনাটা আমার মাকে জানালাম। মাকে জানানোর পরে এই প্রথমে আসলে মা বিষয়টা আমার বাবাকেও জানান। তো তারা আসলে দোয়া দরুদ করে কিছু ফদুই দিলেন, তারপর আমাকে আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া শিখিয়ে দিলেন যে এগুলো পরে ঘুমাতে, যাতে এই ধরনের সমস্যা না হয়। কিন্তু রাসেল ভাই, অবিশ্বাস্য হলেও সত্য যে আমি এগুলো মেনটেন করার পরও প্রায় সময় এই স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখতে লাগতাম। শুধু যে আমি আমার নিজের রুমে শুলে দেখি তাই না, আমি দেখা যাচ্ছে যে আমি অন্য কোনো রুমে শুলেও, রুম পরিবর্তন করলেও, আমাদের ফ্ল্যাটটাতে মোট 4টি বেডরুম আছে, অন্য রুমে গেলেও আমি একই রকমের স্বপ্ন দেখতে পাচ্ছি। এই বিষয়টা রাসেল ভাই টানা 4 বছর আমি ফেস করেছি। ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত টানা আমি প্রায় সময় দেখতাম, দুপুরবেলা কিংবা রাতের বেলা এই ধরনের স্বপ্নটা দেখতাম। তখন আমার বাবাকে যখন এটা জানাই, উনি একটু নড়েচড়ে বসলেন। উনি তখন অন্য আরেকটা হুজুরের শরণাপন্ন হন, আর একজন রাকি সমপন্ন হন। অর্থাৎ আমরা বাড়ি করানোর সময় যেই রাকিকে দেখিয়েছিলাম তাকে না, অন্য কোনো রাকি শরণাপন্ন হন, সন্দেহ দূর করতে, যে মানে যে বাড়ি করানোর সময় যে রাকিটাকে দেখিয়েছিলাম উনি হয়তো বা ভুল বলেছে, কিংবা এই ধরনের কিছু হবে, তাই অন্য আরেকজন। তখন রাসেল ভাই আমার ছোট চাচার একজন বন্ধু আছেন, যে যিনি আসলে চট্টগ্রামের পতেঙ্গা কাঠগড় এরিয়াতে ওনার বাড়ি, কিন্তু উনি আবার আমাদের হালিশহর এরিয়াতে ওনার বেশ যাতায়াত ছিল, এবং যার কারণে উনি এখানে পরিচিত আছেন। উনি সৌদি আরবে ওনার মদিনায় ব্যবসা আছে। উনি খেজুর সহ, আতর সহ বিভিন্ন ধরনের যে ইসলামিক প্রোডাক্টগুলো আছে এগুলোর ব্যবসা করেন। তো যার কারণে ওনার সাথে বিভিন্ন ধরনের আলেমদের ভালো পরিচয় আছে বিধায় উনি আমাদেরকে এই হালিশহর এল ব্লকে একজন রাকির পরিচয় দিয়েছিলেন। আমি নামটা বলবো না, শুধু এতটুকু বলে রাখি যে হালিশহর এল ব্লকে তখন উনি ছিল। জানি না এখন ওখানে উনি আছেন কিনা, বা ওনার জায়গায় অন্য কেউ আছে কিনা সেটা জানি না। তো যাই হোক, তো ওনাকে যখন
ডেকে আনা হলো এই বিষয়টার জন্য। উনি দেখে আমাকে বললেন যে আসলে বাবা, তোমাকে তো একটা বদজিন ভর করেছে, তোমার ক্ষতি করতে চাইছে, যে তুমি যাতে জীবনে উন্নতি করতে না পারো, বা তোমার শারীরিক এবং মানসিক অবস্থার কারণে তুমি যাতে তোমার বয়সের চেয়ে দ্রুত ভেঙে পড়ো, কিংবা তোমার বোধ শক্তি নষ্ট হয়ে যায়, সেজন্য এরকম করা হয়েছে। তো এটা আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি, আর এই কাজগুলো তুমি করলে তবে এটা সাথে সাথে যাবে না, সময় লাগবে। হয়তোবা এটা 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কিংবা দেখা যাবে 10-12 বছরও লাগতে পারে। কতদিন লাগবে ঠিক নেই, কিন্তু তুমি যদি আমলগুলো ঠিক মতো চালিয়ে যাও তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি কোনো কারণে আমল বাদ যায়, অর্থাৎ লাগাতার যদি 3 মাসের বেশি বাদ যায়, তখন অবশ্যই আমাকে জানাবে, তখন আবার নতুন করে অন্য কোনো আমল করতে হবে। তো উনি আসলে আমাকে ইসলামিক শরিয়া সম্মতভাবে যেভাবে সূরা বাকারার 112 নম্বর আয়াত সহ আরো কিছু রুকায়ার আয়াত পড়তে বলতেন এবং শুনতে বলতেন। তারপরে হচ্ছে আমাকে তিনি পরা পানি দিয়েছিলেন, আর বলতো বড়াই পাতা পেস্ট দিয়ে গোসল করতে, বড়াই পাতা সেগুলো সব মিশিয়ে, আর প্রতিদিন ফজরের পরে এবং আসরের পরে 3 চামচ করে পরা পানি খেতে, যেটা সহি শুদ্ধ রুকাইয়ার নিয়ম আর কি। তো রাসেল ভাই, এভাবে করে আমি কন্টিনিউ করতাম। দেখা যেত আমার সমস্যাটা কিছুটা কমে এসেছে, কিন্তু তারপর পুরোপুরি যায় না। এভাবে করতে করতে রাসেল ভাই 6, 7, 8, 9 পর্যন্ত চললো। 10-এ থাকা অবস্থায় একদিন আমি দেখতে পাই রাসেল ভাই দুপুরবেলা যে এই জিনটা আবারও এসেছে আমাকে আক্রমণ করতে, এবং আমাকে যখন সে একইভাবে আবার এক হাতে আলগিয়ে তুলল, তখন দেখলাম কি আমার চোখ খুলে গিয়েছে। আমি বাম হাতটা দিয়ে তার হাতটা ধরিয়ে তার হাত ছড়িয়ে ফেললাম, এবং ডান হাত দিয়ে আমি উল্টো ওই অবয়বটাকে একটা আছাড় দিলাম, এক হাতে আলগিয়ে একটা আছাড় দিলাম, ঠিক যেভাবে সে আমাকে আছাড় দেয়। তবে এইবার আমি যেটা দেখলাম যে আমি তাকে আছাড় দিয়েছি আমাদের পাশে বাগানে। আমি কিন্তু সে যেরকম আমাকে ঘরের ভিতরে বিভিন্ন কোনায় কানায় আছাড় দিত, সেরকম না, আমি তাকে আছাড় দিয়েছিলাম বাগানে। এই আছাড়টা দেওয়ার পরে সে বিকট করে একটা শব্দ করলো, এবং এরপর থেকে আর কোনোদিন রাসেল ভাই, আজ পর্যন্ত আমার বয়স এখন প্রায় 35 বছর, আমি কখনো দেখিনি তাকে আর আসতে, রাসেল ভাই। তো এই ঘটনা যখন আমি সেই রাকিকে জানাই, সেই হুজুরকে জানাই এবং আমার আব্বুকে জানাই, তো তখন ওনারা আমাকে বললেন যে আসলে এই জিনটা তোমার উপরে যে বা যারাই কোনো কারণে চালান করেছিল, খারাপ উদ্দেশ্যে চালান করেছিল, কিন্তু সেটা আসলে তোমাকে বারবার ভয় দেখানোর কিংবা তোমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু তোমাদের এই গণ্ডির ভিতরে থাকার কারণে সে দূর থেকে তোমাকে ভয় লাগাচ্ছিল, তোমাকে কাছে এসে তোমার কোনো ক্ষতি করতে পারছিল না। যেহেতু তোমাদের এখানে বংশ পরম্পরায় কিছু ভালো জিনের বসবাস আছে, এবং তারা তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ আছে যে তারা তোমাদেরকে সবসময় উপকার করে যাবে, প্রোটেকশন দিয়ে যাবে বংশ পরম্পরায়, যতদিন না পর্যন্ত তোমরা তাদের না কোনো ক্ষতি করছো। যার কারণে তাদের প্রোটেকশনের কারণে তোমাকে ভয় দেখিয়েছে শুধুমাত্র, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারে না। আর শেষ যে স্বপ্নটা তুমি দেখেছো, যে মানে তুমি আছাড় দেওয়ার পরে চলে গেছিল, সেটাতে যেটা হয়েছে যে এই জিনগুলো এক সময় যখন তারা শক্তি সঞ্চয় করতে করতে ওই বদ জিনটার চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেল, তারা তোমাকে সাহায্য করেছিল, অর্থাৎ আল্লাহর হুকুমে তারাই তোমাকে সাহায্য করেছিল যে একদিন তুমি তাদেরকে আছাড় দিয়েছে এবং সেই জিনটা চলে গেল।
তো এইখানে আসলে রাসেল ভাই সব কিছু আমি যেটা বিশ্বাস করি যে আল্লাহরই হুকুম, আসলে সব কিছু আল্লাহ হয়তো বা আমার উপর ছোট অবস্থায় কোনো একটা পরীক্ষা নিয়েছিল, আমার ধৈর্য বা সাহস যেটাই বলি না কেন কোনো একটা পরীক্ষা নিয়েছিল, সে পরীক্ষায় হয়তো বা আমি উত্তীর্ণ হয়ে আসতে পেরেছি এবং বর্তমানে আমি রাসেল ভাই সুস্থ আছি। আর কখনো ওইরকম ধরনের কোনো অতি প্রাকৃতিক বা অলৌকিক কিছু এরকম ফেস করিনি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, আসলে সে সময়গুলো আমার জন্য মাত্র ক্লাস 6-7 পর একটা বাচ্চার জন্য কি ভয়ঙ্কর ছিল। দেখ, আমাকে যখন ধরতো, তুই কিছু করতে পারবি না, তোকে সব সময় এভাবে করেই আমি কষ্ট দিয়ে যাব, তুই কোনো দিনই তোকে কোনো কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, এভাবে করে বলতো আর আঘাত দিত। আর আমি শুধু তাকিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে একটাই কথা বলতাম, আমি কি ক্ষতি করেছি তোমার, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে, আর পাচ্ছি না আমি, কে আছো, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, বাঁচাও। এটা বলা ছাড়া আর কিছু আমার করা ছিল না। এটা বলতাম আর দেখতাম আমার ঘুমটা ভেঙে গেছে। তো এই ছিল আমাদের নিজের বাড়ি কেন্দ্রিক ঘটনাগুলো রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভূত.com এর জন্য শুভকামনা রইল। আজকে এখানেই বিদায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। ফেব্রুয়ারি মাস চলেই আসলো, আমাদের বার্থডে চলেই আসলো, সুতরাং বুঝতেই পারছেন আমরা চাচ্ছি, খুব বেশি করে চাচ্ছি 2 মিলিয়নের এক বিরাট পরিবার হতে। খুবই অসম্ভব একটা চাওয়া, তারপরেও চেষ্টা করতে ক্ষতি কি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।